আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক বার্টল ব্রেস্টের উপন্যাস থ্রিপেনি নভেল, বাংলায় ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ১৪তম পর্ব। এক জাতীয় বিপর্যয়। ঝঞ্ঝা আর আঁধারের পরে গভীর সাগর শান্ত হয়। চোরা পাহাড়ের আশেপাশে হাঙ্গর শুশুকেরা পাখা ঝাপটায়। হারিয়ে গেল গল্পগান রসিকতা, সবাইকে ঘিরে শুধু মৃত্যুর শীতলতা। থেমে গেছে সব কথা, সব নীরব, গভীরে ঘুমবে ফ্যাকাশে সব। সাবধানবাণী শুনেছিল সকলেই মাথার ভেতরে, আদিকাল থেকেই তো সাগর সাবধান করে। সে যাক, আর কিছু শুনবে না কেউ। বয়ে যাবে অগণিত সাগরের ঢেউ, প্রবালের নিচে আলো যায় না, চিরকাল ঘুমবে আমাদের বীর সেনা। সেনাদের যে গতি হল। অক্সফোর্ড স্ট্রিট ধরে গাড়িতে চড়ে যাচ্ছিলেন পিচাম, যখন খবরের কাগজের ফেরিওয়ালা ছেলেদের চিৎকার শুনতে পেলেন। গাড়ি থেকে নেমে কাগজের বিশেষ সংস্করণ কিনলেন। অপটিমিস্ট ডুবে গিয়েছে, আর বাজারে জোর গুজব এর কারণ নাশকতা। লোকে বলছে যখন এই জাহাজ ভাসানো হয়েছিল তখনই তা জলে ভাসার উপযোগী ছিল না। আশা করা হচ্ছে এই ঘটনার জন্য যে দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি বা ব্যক্তিরা দায়ী, অচিরেই পুলিশ তাদের ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য। এদের কারণেই এই বিপর্যয়, যা আজকে দেশের নিরাপত্তাকে ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে। পিচাম বাড়ি ফিরে এলেন। কাগজের এই বিশেষ সংস্করণ বিক্রি হচ্ছে ওল্ড ওক স্ট্রিটেও। বিয়ারি ফ্যাকাশে হয়ে বসে কাঁপছে, তার হাতে এক কপি কাগজ। পিচাম এক ঝলক সেদিকে দেখেই নিজের অফিসে চলে গেলেন। বিয়ারি তার দিকে এমনভাবে তাকালেন যেন ভূত দেখছেন। মিসেস পিচাম হেসে অভ্যর্থনা করলেন তার স্বামীকে। সাধারণত ওই কুঠুরি যেখানে তিনি লুকিয়ে মদ খান, সেখানে সময় কাটানোর পর উনি এরকম মধুর ব্যবহার করেন। এখনও ওনার কানে এই খবর যায়নি। পিচাম সেই ঘরে গেলেন যেখানে সব ফাইলপত্র আছে। ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। বাইরে থেকে মিসেস পিচাম শুনলেন তিনি ঘরের মধ্যে অস্থির হয়ে পায়চারি করছেন। এরকম চলল ঘণ্টার পর ঘণ্টা। রাতের খাবারের সময় হয়ে গেছে। মিসেস পিচাম দরজা ধাক্কালেন, কোনো সাড়া পেলেন না। বাইরে খাবার রেখে এলেন, সে খাবার স্পর্শ করলেন না পিচাম। তিনি তখন গ্রেপ্তার হবার জন্য অপেক্ষা করছেন। বিশেষ সংস্করণ প্রকাশিত হবার পর প্রায় ১৪ ঘণ্টা কেটে গেছে। রাত ১১টা বাজে। পিচাম নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। বিয়ারিকে ডেকে পাঠালেন তিনি। বিয়ারিকে বললেন সবথেকে কাছের যে পানশালা আছে সেখানে গিয়ে সব কাগজ নিয়ে আসতে। বিয়ারি ফিরে এসে জানালেন কোনো কাগজই পাননি তিনি। অন্যান্য কাগজের হেডলাইন জাতীয় বিপর্যয়, কুয়াশার কারণে সলিল সমাধি অপটিমিস্টের। এছাড়া রয়েছে যতটুকু জানা গেছে তার বিবরণ। বিশেষ সংস্করণে যা রয়েছে সেসব কথা এখানে নেই। শুধু বলা হয়েছে নৌবহরের অফিসের থেকে তদন্ত শুরু করা হয়েছে। পিচাম সব কাগজে সবটা পড়লেন। তারপর কাজ শুরু করে দিলেন। বিয়ারিকে নিয়ে পরিকল্পনা করলেন তার কারখানা কিভাবে রাতারাতি ঢেলে সাজানো যায়। অর্ধেকের বেশি কর্মচারীকে উর্দি পরিয়ে দেয়া হবে, আর তাদের শরীরে এঁকে দেয়া হবে নানা ধরনের ক্ষত। ভিক্ষার ব্যবসার দিক থেকে দেখলে এ ধরনের জাতীয় বিপর্যয় বিশাল এক বিজয়ের সমকক্ষ। সবে সবে এই দুর্ঘটনা ঘটেছে। এখন লন্ডনের মানুষ হাত খুলে ভিক্ষা দেবে। সেনার উর্দি পরা কোনো লোক যার শরীরে ক্ষতচিহ্ন আছে, এখন সাধারণ মানুষের চোখে তারা নায়ক। বেশ কয়েক ঘন্টা কাজ করলেন পিচাম। তারপর অল্প সময় ঘুমিয়ে নিলেন। তার সব কর্মশালা, যেখানে কাঠের কাজ, ঘোড়ার সাজ তৈরির কাজ, দর্জির কাজ ইত্যাদি হয়, তাদের নিয়মিত কাজকর্ম মুলতুবি রেখে চালু করে দিল সেনার উর্দি আর নকল হাত পা বসানো। বেলা 10টার সময় পিচাম এলেন নৌবহরের অফিসে। হেলের সাথে কথা হলো মিনিট 5। এরপর চলে গেলেন স্কটল্যান্ড ইয়ার্ডে। হেলের ব্যবহারে বেশ বিস্মিত পিচাম, খুশিও। তার নৌবাহিনীর জীবন তাকে বিপর্যয়ের খবরেও শান্ত থাকতে শিখিয়েছে। অফিসে সবাই খুবই ব্যস্ত। হেল অল্প কথায় যা নির্দেশ দিচ্ছেন তা খুবই নির্দিষ্ট। আনুষ্ঠানিক স্মরণ সভা হবে 2 দিন পরে। প্রথম চুক্তি নিয়ে কোনো হইচই না হলে সাদামটনের জাহাজ কেনার ব্যাপারে যে দ্বিতীয় চুক্তি রয়েছে তা নিয়ে চিন্তার কিছু নেই। অ্যাসিস্ট্যান্ট কমিশনার বেশ অবিশ্বাসের সাথেই পিচামকে বসতে বললেন, কিন্তু পিচাম নিজেকে এমটিসির সভাপতি বলে পরিচয় দিতেই সেই অবিশ্বাস হাওয়ায় মিলিয়ে গেল।
ওনার আস্থা আরও পাকাপোক্ত করতে পিচাম জানালেন তিনি এসেছেন ম্যাকিতের কেসের ব্যাপারে কথা বলতে। কয়েকদিনের মধ্যেই ম্যাকিতের মামলা উঠতে চলেছে আদালতে। পিচাম এবার জানতে চাইলেন যদি তার কাছে সাংবাদিকেরা এই দুর্ঘটনার কারণ জানতে চান তিনি কি উত্তর দেবেন। ব্রাউন তাকে বলে দিলেন কি বলতে হবে। এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তবে জানা গেছে যে ইয়ং সেইলার বয় জাহাজটিরও মারাত্মক ক্ষতি হয়েছে। এমন হতে পারে কুয়াশার কারণে দেখতে না পেয়ে দুই জাহাজের সংঘর্ষ ঘটেছিল। পিচাম বেরিয়ে তাড়াতাড়ি ইস্টম্যানের বাড়িতে চলে গেলেন। সেখানে বাকি সকালটা কাটালেন ইস্টম্যান আর মুনের সাথে। ফিনি এখনও নার্সিংহোমে। ব্যবসার খুঁটিনাটি নিয়ে কথা বলবার মেজাজ এখন কারোরই নেই। সাদামটনের সেই সব জাহাজ যেগুলোকে পুরনো অকেজো জাহাজের নাম দিয়ে চালানো হয়েছে চাক্ষুষ দেখেননি এনাদের কেউই। পরিদর্শন হলে কি হবে এই ভয়েই মরছেন সকলে। ধীরে সুস্থে বাড়ির পথে চললেন পিচাম। এ রাস্তা ও রাস্তা ঘুরে তিনি চলছিলেন। লোকজন কি নিয়ে কথা বলছে শুনতে হবে। সকলেই জাহাজ ডুবি নিয়ে আলোচনা করছেন। একটা ক্ষুদ্র দোকানের সামনে মালিক কয়েকজন পথচারীর সাথে কথা বলছিলেন। বুঝলে না, এই হাওয়া আর জল এদেরকে বিশ্বাস নেই, বলছিলেন তিনি। কুয়াশা হলে তো মানুষের হয়ে গেল, একদম অসহায়। এসব হলো প্রকৃতির সব্বনেশে খেলা। সবারই কিছু না কিছু অসুবিধা থাকে, কিন্তু তাই বলে ওরকমভাবে মাঝ সমুদ্রে ডুবে যাবে? কি সাংঘাতিক। শুনছি নাকি সেন্ট পলের চার্চে পরের শনিবার স্মরণ হবে। আমি বলছি শুনে রাখো, ওই বেটা কমিউনিস্টের হাত আছে এর পেছনে। পুরো দুপুর বিকেল পিচাম বিয়ারিকের সাথে নিয়ে কাজ করছিলেন। চিঠি লেখার জন্য নিজস্ব ঘর আছে, সেখানে সাহায্য চেয়ে চিঠি লেখা হয়। তবে এখন নতুন বয়ান যোগ হয়েছে। যাদের স্বামীদের শরীর সমাধি ঘটেছে সেই বিধবা স্ত্রীরা কাঁপা হাতে চিঠি লিখে ছোট ব্যবসা খোলার জন্য সাহায্য চাইছে। পিচামের কারখানা থেকে এরকম চিঠি অনেক গিয়েছে আগে, তবে এই প্রথম সেসব চিঠিতে দোকানের উল্লেখ থাকছে। যেসব লোকেরা দান ধ্যান করেন তাদের নাম ঠিকানা লেখা বিশেষ ফাইল আছে। তাদের বিশেষ কোনো দুর্বলতার কথাও লেখা আছে সেখানে। সেই সব ফাইল থেকে বেছে বেছে নাম ঠিকানা নেওয়া হয়েছে। পিচামের কারখানা জাতীয় বিপর্যয় মোকাবেলা করতে সম্পূর্ণভাবে সক্ষম। সন্ধেবেলা ডাক এলো ব্রাউনের কাছ থেকে। ব্রাউন বসে আছেন, তার ভ্রু কুঞ্চিত। তার সাথে রয়েছেন আরও দুই উঁচুতলার অফিসার। ঘরটা বিশাল। টেবিলের ওপরে সবুজ ব্লটিং পেপারের ওপরে রয়েছে রঞ্জের তৈরি অ্যাটলাসের মূর্তি। অ্যাটলাসের পিঠে একটা ঘড়ি যেটা বেশ জোরে টিকটিক আওয়াজ করে চলেছে। ঘড়ির ডায়ালের ওপরে লেখা আলটিমা মাল্টিস, শেষের সেদিন। দেয়ালে ঝুলছে ডিউক অফ ওয়েলিংটনের ছবি। মিস্টার পিচাম, বলতে শুরু করলেন চিফ ইন্সপেক্টর, খবর আছে অপটিমিস্ট ডুবেছে কারণ সে ছিল মারাত্মক রকম জখম। স্টিয়ারিং গিয়ার ভেঙে গিয়েছিল, এটা তো বোঝাই যাচ্ছে। মিস্টার হেল, মানে নৌবহরের সেক্রেটারি অফ স্টেট, তাকে নির্দেশ দেয়া হয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি যেন তার বাড়ি থেকে না বেরোন। আপনাকে জানিয়ে রাখলাম, আমার মনে হয় এ ব্যাপারে আপনি কিছু বলতে চাইবেন। মিস্টার পিচাম ফ্যাল ফ্যাল করে দেয়ালের দিকে তাকিয়ে থাকলেন। আমি কিছু বলতে চাই, বললেন তিনি। আমার মনে হয় একটা অপরাধ সংঘটিত হয়েছে। চিফ ইন্সপেক্টর ওনাকে বিশেষ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। এ এক বিশেষ দৃষ্টি, কোনো কিছু দেখার জন্য এই দৃষ্টি নয়। এর উদ্দেশ্য যাকে দেখছেন তাকে দেখানো যে তিনি ওইভাবে দেখছেন। কিছুটা নীরবতার পর পিচাম বলতে শুরু করলেন। স্টিয়ারিং গিয়ার নিশ্চয়ই ভেঙে গিয়েছিল, কোনো ঝড় ওঠেনি। চালকেরা কোনো ভুল করেননি। সামান্য কুয়াশা ছিল বটে, কাজেই আর কিছুকেই দোষ দেওয়া যায় না। কোনো তদন্তের দরকার নেই, ব্যাপারটা নিয়ে একটু ভাবলেই চলবে। শুধু দরকার আমাদের দেশের ও অন্যান্য সভ্য দেশের সরকার সম্বন্ধে একটু জ্ঞান। একটু ভাবুন, যেসব সরকারি আধিকারিকদের দায়িত্ব দেশকে রক্ষা করার, তাদের আমরা কিভাবে নির্বাচন করি আর কিভাবে প্রশিক্ষণ দিই সে কথা ভাবুন। এবং কিভাবে ও কেন এনারা দেশের কাজে নিজেদের নিয়োজিত করেন ভাবুন। এটা যদি করতে পারেন তাহলে কোন জাহাজ ভাসবে আর কোন জাহাজ ডুবে যাবে সেটা নির্ধারণ করার ব্যাপারে একটা পদক্ষেপই বাকি থাকবে। তাহলে খতিয়ে দেখা কিভাবে সে জাহাজ নির্মিত হয়েছে, কিভাবে সে জাহাজ বিক্রি হয়েছে আর বিক্রির ফলে কিরকম লাভ হয়েছে। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভালো লাগুক বা নাই লাগুক আমরা অনুধাবন করতে পারব যে আমি এক্ষুনি বললাম একটি অপরাধ সংঘটিত হয়েছে। ঘরে উপস্থিত অন্যরা একে অপরের দিকে তাকালেন। পিচাম বসে রয়েছেন, বাকিরা উঠে দাঁড়িয়েছেন। পিচাম বলে চললেন,
অন্য অনেক কিছু বিবেচনা করে আমি অন্য এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি। আমাদের সরকার পৃথিবীতে সর্বোৎকৃষ্ট। আমাদের ব্যবসায়ী সমাজ অতীব সৎ। এ যুদ্ধ অত্যন্ত যুক্তিযুক্ত। আমাদের জনগণ সাধারণ জীবনে অভ্যস্ত এবং নির্লোভ। অথচ আমাদের একটি নৌজাহাজ শান্ত সমুদ্রে ডুবে গেল। কাজেই তদন্ত না করে বা করেও এই সিদ্ধান্তে আসতে হয় যে অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো প্রশ্নই উঠতে পারে না। যা হয়েছে তা দুর্ঘটনা। এ আমার অনুমান নয়, স্থির বিশ্বাস। তাই বলছি, কোনো অপরাধ সংঘটিত হয়নি। যা ঘটেছে তা দুর্ঘটনা। পিচাম সবার দিকে ভালো করে তাকিয়ে নিয়ে আবার বললেন, যদি আমাকে এবারে প্রশ্ন করেন যে এই দুই তত্ত্ব অর্থাৎ অপরাধ ও দুর্ঘটনা, এর মধ্যে কোনটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য, আমি নিঃসংশয়ে বলবো দ্বিতীয়টি। সেটা অনেক বেশি কাম্য। শুনছি ২-১ দিনের মধ্যে মহারানীর যে সেনাদের সলিল সমাধি হয়েছে তাদের সম্মানে স্মরণ সভা হবে। আপনারা কি চান যে যুদ্ধে আহত যে সেনারা কয়েকদিন আগে এই জাহাজ কেন ভাসানো হচ্ছে না বলে প্রতিবাদ জানিয়েছেন, তারাই আবার এরকম জাহাজ কেন কেনা হলো সেই বলে শোরগোল তুলুন? আমি শুনেছি কাগজে বিজ্ঞপ্তি বেরিয়েছে যে বন্দরে আবার প্রতিবাদ সভা হবে। কথা শেষ করে নির্বিঘ্নে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে বেরিয়ে গেলেন পিচাম। সব জায়গায় পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে। পৃথিবীর বৃহত্তম শহর তার বীর সেনাদের জন্য শোকে কাতর। অপরাধের প্রমাণ লোপ। ফাদার দীর্ঘদেহী ব্যক্তি এবং তার শরীর অস্থি সর্বস্ব। ইনি সেই ৩ জীবিত ব্যক্তির একজন যিনি ম্যাকিটকে একদিন বেকেট নামে চিনতেন। ইনি রাইড লেনে ওহারার সাথে কাজ করেছেন এবং এখনও তারা বন্ধু। ম্যাকিট এনাকে ওহারা ও পলির ওপর নজর রাখতে বলেছিলেন। ফাদার সময় নষ্ট না করে সে খবর দিয়ে দিয়েছিলেন ওহারাকে। গুদামে যেসব মাল নষ্ট করতে বলেছিলেন ম্যাকিট, দুজনে মিলে সব সরিয়ে ফেলেছেন আর বেচে দিয়ে পয়সা পুড়েছেন নিজেদের পকেটে। এই সময় ফাদার গ্রুজকে দূরে রেখেছিলেন। গ্রুজ হলেন সেই তৃতীয় ব্যক্তি যিনি ম্যাকিটের অতীত জানেন। তাছাড়াও ফাদার ওহারার সাথে পলির ঘনিষ্ঠতার কথা খুবই ভালো করে জানেন। ওহারাই জানিয়েছে তাকে। কক্সকে যে ব্যক্তি আক্রমণ করেছিল তাকে সে কাজে ফাদারই পাঠিয়েছিলেন। কিন্তু বন্ধু ওহারা সে ব্যাপারে কিছু জানেন না। এক সকালে অ্যান্থ্রাসাইট কয়লার দাম হল ২৮ ফ। আর ৩ জন পুলিশ ২৮ নম্বরের পেছনের গুদামে ফাদারকে বিছানা থেকে টেনে ওঠাল। তারা বিনীতভাবে অনুরোধ করল গুদামের মাল কোথায় রাখা হয়েছে তাদের দেখিয়ে দেয়া হোক। বেশি কিছু বাকি ছিল না, তবে কিছু মাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তখনও। আর কথা না বাড়িয়ে যা পড়েছিল তুলে নিয়ে চলে গেল ৩ পুলিশ। ফাদার ধীরে সুস্থে তৈরি হয়ে নিয়ে ম্যাকিটের সাথে দেখা করতে জেলে গেলেন। বেলা ১১টার আগে ওহারার দেখা পাওয়া যাবে না ফাদার জানেন। ম্যাকিট তখন প্রাতরাশ সারছেন। ফাদারের লম্বা বক্তৃতা মাঝপথে থামিয়ে দিলেন ম্যাকিট। ২৮ নম্বরে কিছু বলতে গেলে নেই, যা চায় ওরা নিয়ে যাক, বললেন ম্যাকিট। তুমি জানলে কি করে? বিমর্ষভাবে প্রশ্ন করলেন ফাদার। কারণ ৫ সপ্তাহ আগে আমিই বলে দিয়েছি সব মাল সরিয়ে ফেলতে। কফিতে এক টুকরো রুটি ডোবালেন ম্যাকিট। কিন্তু সব মাল তো খালি করা হয়নি। আমরা কাল কাজটা শেষ করব ঠিক করেছিলাম। আজ তো কিছু মাল ছিল। ম্যাকিট খাওয়া থামালেন না। খেতে খেতেই প্রশ্ন করলেন, তাই নাকি? তাহলে তো আমাকে জানতে হবে আমার গুদামে বসে তুমি করেছিলেটা কি? আশা করি বেআইনি কিছু করনি আর সবকিছু রসিদ আছে তোমার কাছে। ফাদার চুপ। একটু পরে বিড়বিড় করে বললেন, ওরা সোজা ২৮ নম্বরে চলে এসেছিল। এ তো ভালো কথা নয়, বললেন ম্যাকিট, আর বলে মরা কাতলা মাছের মতো চোখে তাকিয়ে রইলেন ফাদারের দিকে। ফাদার খানিক বাদে নিজেকে সামলে নিলেন, যেন হঠাৎ একটা সিদ্ধান্তে এসে গিয়েছেন। এভাবে উঠে বসলেন টেবিলের ওপরে। ম্যাকিট টেবিলের ওপরে একটা ক্যালেন্ডার পেতে রেখেছিল, সেটা সরিয়ে দিলেন আর বেশ জোরে বলে উঠলেন, যদি মনে করে থাকো তোমার জন্য আমাদের ওল্ড বেইলি আদালতে গিয়ে দাঁড়াতে হবে, তাহলে তুমি মস্ত ভুল করছো বেকেট। ওরকম কথা আমরা ভাবতেও পারি না। ওহারা আমার বন্ধু আর আমরা একসাথেই থাকব। অন্য কেউ পুরনো বন্ধুর সাথে বেইমানি করতে পারে, বুঝলে? ম্যাকিট একইভাবে খাওয়া চালিয়ে গেলেন। যা বলতে চাও বলো, কিন্তু আমার টেবিলের থেকে আগে নামো, নইলে আমি লোক ডেকে তোমাকে বাইরে বার করে দেব, সে তুমি যতই পুরনো বন্ধু হও না কেন। ফাদার উঠে দাঁড়ালেন। তিনি রাগে কাঁপছেন। ও তাই? তুমি আমাদের ঝেড়ে ফেলতে চাও? প্রথম থেকে তুমি আমাদের ঠকাচ্ছ। প্রথমে দিলে বাধা মাইনে, কারণ তখন তোমার গুদাম ভরার দরকার ছিল।
তারপর যখন দেখলে আর মালের দরকার নেই, তুমি আমাদের কাজের ভিত্তিতে পয়সা দিতে থাকলে। সেটাই করেছো যেটাতে যখন সুবিধে। আর এখন আমাদের পুলিশের হাতে তুলে দিতে চাও? এখন তো তুমি ব্যাংকের ডিরেক্টর, আর কোথায় কি হচ্ছে তুমি কিছু জানো না? ম্যাকিত মনোযোগ দিয়ে দেখলেন ফাদারকে। আমি খুব সহজে কারো কথায় কিছু মনে করি না, শান্তভাবে বললেন তিনি। তোমার মনে যা আছে তুমি সব আমাকে বলতে পারো, কিন্তু এটা ভুলে যেও না তোমাকে আমি একটা নির্দেশ দিয়েছিলাম যা তুমি পালন করনি। তুমি যে ওহারার বন্ধু আমি জানতাম না। ও এমন একটা শুয়োরের বাচ্চা যে ওর জন্য কেউ জেলে যেতেও রাজি থাকতে পারে, আমি ভাবতে পারিনি। কেন কেন আবার বলে উঠলেন ফাদার। এসব না করে তুমি এক কাজ করো, তোমার বইয়ের ওপর নজর রাখতে আরেকটা খোঁচর লাগাও। সে তোমাকে অনেক কিছু জানাবে যা তুমি জানোই না। তোমার ওহারাকে যত খারাপ লাগে সবার না ঠিক ততটা খারাপ লাগে না, এটা বলে রাখলাম। ফাদার এখন রাগে ফুটছেন, কিন্তু একবারও ম্যাকিতের দিক থেকে চোখ সরাননি, যদিও তার কোনো দরকার ছিল না। ম্যাকিতের একটা পেশিও নড়েনি। ম্যাকিত শুধু বললেন, দেখো ফাদার, তুমি যতটা দেখাতে চাইছো অতটা খারাপ লোক তুমি নও। তার মানে তুমি তোমার চোখ খোলা রেখেছিলে। একটু ফাঁক রেখেছি আর কি, গলা নামিয়ে বললেন ফাদার। এও জানে তুমি কক্সের সাথে কি করেছ। ওই বালির বস্তা ওর মাথাতে আকাশ থেকে খসে পড়েনি। ম্যাকিড এবার তার চামচটা রেখে দিলেন। তিনি এখন ফাদারের কথা শুনতে আগ্রহী। ফাদার, ম্যাকিদের গলা পাল্টে গিয়েছে। এটা আমাকে জানতেই হবে। আমি সত্যি এ ব্যাপারে কিছুই জানি না। আমার মনে হয়েছে কক্সের মৃত্যু খুবই অপ্রত্যাশিত। ফাদারের নিজের সাথে একটা মরিয়া লড়াই চলছিল। ম্যাকিতের বলা শুনে উনি বুঝেছেন ম্যাকিত সত্যি কথা বলছে। কিন্তু ম্যাকিত যদি কিছুই না জেনে থাকেন, তার মানে দাঁড়ায় ব্যাপারটা ওহারার কোনো ব্যক্তিগত শত্রুতা বা আর কিছু। তাহলে তো ফাদার এমনিতেই বড্ড বেশি বলে ফেলেছেন। ম্যাকিত আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছেন। দেখো ফাদার, বললেন ম্যাকিত, এভাবে তুমি কাউকে বাঁচাতে পারবে না। গাইস ছাড়া কেউ বালির বস্তা দিয়ে খুন করে না। তুমি জানো আমার সাথে গাইসের আলাপ নেই। ও ওহারার লোক, ঠিক কি না? এতটা যখন বুঝেই ফেলেছি ফাদার, এবার তুমি তোমার ওই বিবেক ফিবেক ছাড়ো। আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। রাইডলেনের থেকে দূরে যাও, নিজের একটা পাসপোর্ট বানাও আর কিছু টাকা জোগাড় করে দেখো জানিয়ে কোথাও চলে যেতে পারো। আমি অমানুষ নই। তুমি আমাকে বেকেট বলে ডেকে চলেছ, কিন্তু আমি বেকেট নই, আমি ম্যাকিট। তুমি আমার টেবিলের ওপরে বসেছিলে সেটাও আমি মাপ করে দেব। আমার বইয়ের ব্যাপারে যা বলেছ রাগের মাথায় বলেছ। 11টার মধ্যে ব্যাগ গুছিয়ে নেবে, তারপরে ওই সেলুনে চলে যাবে। যেখানে যা দরকার তুমি পেয়ে যাবে। কিন্তু যদি ওহারাকে একটা কথাও বলো, এমনকি বিদায় বা কি ভালো আবহাওয়া আজ, তাহলে 11:30টার মধ্যে তুমি জেলে ঢুকবে। বোঝা গিয়েছে? আর কথা বলার অবস্থায় নেই ফাদার। ম্যাকি তো আর কিছু শুনতে রাজি নন। সবথেকে বড় কথা, তিনি ওহারা আর পলের ব্যাপারে একেবারেই কিছু শুনতে চান না। এই ব্যাপারে কোনো কিছু শোনা ওনার কাছে 16 আনা অপ্রীতিকর। আর এমন কারোর সাথেও দেখা হোক তিনি চান না যে এই প্রসঙ্গ উত্থাপন করতে পারে। ফাদার এত শত জানতেন না, কিন্তু পিচামের এই মনোভাবই তাকে বাঁচিয়ে দিল এ যাত্রা। ফাদার রাইড লেনে ফিরে গেলেন, মন অস্থির, হ্যান্ডব্যাগ গোছালেন। সবথেকে ভালো স্যুটটা নিতে ভুললেন না। ঠিক 10:30টার সময় প্রথম দরজাটা পেরোলেন। ওহারা ফিরছিলেন, তার ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট। ফাদার একটু দোনোমনো করলেন ওকে কিছু বলবেন কিনা। যতই হোক এতদিনের পুরনো বন্ধু, তাছাড়া ওহারার মায়ের সাথেও আলাপ আছে ফাদারের। দরজার পেছনে দাঁড়িয়ে রইলেন ফাদার। ওহারা এখনও ওনাকে দেখেননি। তারপরেই মনস্থির করে ফেললেন ফাদার। দরজার পেছন থেকে বেরিয়ে ওহারাকে পেরিয়ে সোজা হেঁটে চলে গেলেন ফাদার। তার 2 ঠোঁট ছুরির ফলা যেভাবে খাপে বসে থাকে সেরকম শক্ত করে এঁটে রেখেছেন। ওহারা অবাক হয়ে ফাদারের চলে যাওয়া দেখলেন। পরের মোড় ঘুরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফাদার। ওহারা নিশ্চয়ই এই ব্যাগ আর কাঁধের ওপরে ফেলে রাখা ছাই রঙা স্যুট খেয়াল করেছে। কিন্তু ঠিক 11:30টার সময় নিজের বাড়িতে গ্রেফতার হলেন ওহারা। শান্তভাবে স্কটল্যান্ড ইয়ার্ডে এলেন ওহারা। যখন শুনলেন যে ওর বিরুদ্ধে অভিযোগ চুরি ও চোরাই মাল বিক্রির, উনি হাসলেন। উনি জানালেন উনি মাল কিনেছেন এবং সে মাল জোগাল দিয়েছেন সিপিবিকে। মালের বিল সিপিবির শহরের অফিসে জমা আছে। এবার ওনাকে বলা হলো সেই অফিস তরফেই ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ওহারা দাবি করলেন তক্ষুনি তিনি ম্যাকিতের সাথে দেখা করতে চান। পরদিন দুপুরবেলা সে দেখা হলো। সেখানে এছাড়াও উপস্থিত ছিলেন লর্ড ব্লুমসবেরি ও স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার ব্রাউন। ওহারা কিছু বলার আগেই ম্যাকিত প্রশ্ন করলেন, গত 6 মাস ধরে আমার দোকানে যে মাল দিয়ে চলেছেন
সেগুলো কোথা থেকে পেয়েছেন আপনি? যখন নিজের সেলের মেঝেতে এসে বসলেন ওহারা, তখনও তার বিস্ময়ের ঘোর কাটেনি। আর ঠিক তখন সেলের দরজা খুলে ভেতরে ঠেলে ঢোকানো হলো বালির বস্তা গাইলসকে, ওহারাকে সঙ্গ দেবেন বলে। ফাদারের জাহাজ যখন মাঝদরিয়ায় পড়ে গিয়েছে, তখন ফাদারের বলে যাওয়া একটা কথা ম্যাকিটকে ভাবাতে আরম্ভ করল। কথাটা ছিল অনেকটা এরকম: তোমার গুণধরী স্ত্রীর উপর নজর রেখো। বৃষ্টি পড়ছে। পকেটে হাত ঢুকিয়ে সেলে পায়চারি করতে করতে ম্যাকিট বৃষ্টির আওয়াজ শুনছিলেন। মাঝে মাঝে থামছিলেন, মাথা ঝুঁকিয়ে যেন আরো মন দিয়ে শুনছিলেন সেই শব্দ। তারপরে মোটা কার্পেটে একটা লাথি মেরে ভাবলেন, ভালোই হয়েছে ব্যাটা এখন জেলে। অন্তত আমি জানব ও কোথায় আছে। শুনেছি লোকে বলে যে আমি নাকি সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু যখন দরকার হয় আমি ঠিক সিদ্ধান্তটাই নেই ঠিক সময়ে। আমি জানি, অন্যদের থেকে বেশি জানি যে মাঝে মাঝে শক্ত হওয়া দরকার হয়। ব্যবসার ব্যাপারে সব জানা চাই, আর সবকিছু মাথাতে ফোড়ার মতো হয়ে থাকা দরকার। আর নেতা হিসেবে একদিন হঠাৎ পদক্ষেপ নেওয়া দরকার, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো। সেদিন আর মায়া দয়া নয়, সব একেবারে পর্দা ফাঁক। সবাই ভয়ে কাঁপবে ঠকঠক করে। নেতা সময় নিয়েছেন, কিন্তু যা করার তা করেওছেন। গোলমাল যখন দেখেছেন, তখন সব থেকে পুরনো বন্ধুকেও রেয়াত করেননি। উনি এইরকমই, কেউ ওকে ঠকাতে পারবে না। ম্যাকিট আরও কয়েক পা এগিয়ে গেলেন, থামলেন। তারপর আবার ভাবতে লাগলেন, এই বউ পোষা বড্ড মুশকিলের ব্যাপার। আগেকার দিন হলে একটা লোককে শুধু শিকারে থেকে নির্দিষ্ট সময়ের আগে ফিরতে হতো, তাহলেই মোটাসোটা একটা লোক বউয়ের বিছানা থেকে ধর্মর করে উঠে পালাতো। কি যা তা বলছি, বউয়ের বিছানা! ঘরের মধ্যে বউ একটা লোকের সাথে দাঁড়িয়ে আছে, এটুকু দেখলেই সব বোঝা যেত। এখন ব্যবসার দরকারে তো মেয়েদের সবাইকে নিজের গলা বুক দেখাতেই হয়। আর কোনো কোনো অফিসে তো শুনি মেয়েদের নিয়ে এত সহজে শুয়ে পড়ে যেন বেসিনে হাত ধুচ্ছে। এসব করে আমাদের শুধু কাজে ফাঁকি দেবার জন্য। এত বেশি হয় যে কটা লোককে আর ধরবে। অবাক হয়ে মাথা ঝাঁকালেন ম্যাকিট। আবার হেমন্তের ভারী বৃষ্টির আওয়াজ শুনলেন। হাঁটতে থাকলেন। খানিক বাদে নিজের টেবিলে এসে বসলেন। কেসের কাগজপত্র হাতে তুলে নিয়ে দেখতে থাকলেন। আর কদিন পরই শুনানি শুরু হবে। বাজে সময়। কাজ করে যাও, সন্দেহে ভুগো না। কার্লাইল। ওল্ড ওক স্ট্রিটের কারখানায় কাজ চলেছে ওভারটাইমে। রাতেও কাজের বিরাম নেই। মেয়েদের কাজের ঘরে দেয়ালের খবরের কাগজের একটা কাটিং টাঙানো রয়েছে। সেখানে রয়েছে ম্যারি এন ওয়াকলে নামে এক দর্জির ন্যায়গোচিত মৃত্যুর বৃত্তান্ত। 20 বছর বয়সী ম্যারিয়েন ওয়াকলে কাজ করতেন এক জামা বানানোর কারখানায়। রাজ অতিথিদের সম্মানে যেসব বল নাচের আসর বসত, সেই বলে পরার জামা বানাতেন মারি। তখন একেবারে ভরা মরশুম। 26.5 ঘন্টা ধরে একটানা কাজ করেছিলেন মারি, আরও 60টি মেয়ের সাথে। একবারও কাজ ছেড়ে ওঠেননি। সেই ঘরে যা প্রয়োজন ছিল বড়জোর তার 1/3 বাতাস। রাতে দুজনে একসাথে শুতো একটা খাটে। শেরি, পোর্ট বা কখনো সামান্য কফি পেতেন তারা নিজেদেরকে চাঙ্গা রাখার জন্য, কিন্তু সেটুকুর জন্য তাদের সবটা মজুরি দিয়ে দিতে হতো। এমনই ছিল রানীর প্রতি মেয়েদের ভক্তি। মিস ওয়াকলে শুক্রবারে অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু কিছুতেই কাজ থামাবেন না তিনি। রবিবারে চলে গেলেন। তার আত্মত্যাগ মিফকিংয়ের বীরেদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এই পোস্টারের থেকে অনেক বেশি কাজে দিত বিয়ারির উৎসাহব্যঞ্জক বাণী। কেউ কাজে ধিমে দিচ্ছে মনে হলেই বিয়ারি সবার সামনে তাকে রাস্তায় বার করে দেবেন বলে শাসাতেন। একটা জরুরি আবিষ্কার করেছিলেন তিনি। তিনি দেখেছিলেন মেয়েদের অনেকে মাঝে মাঝে শৌচাগারে গিয়ে সিগারেট ফোঁকে। কেউ অনেকক্ষণ সেখান থেকে না বেরোলে তিনি খেয়াল করে দেখেছেন ছোট্ট জানলা দিয়ে সরু ধোঁয়ার রেখা। সেজন্য তিনি শৌচালয়ে এমন পরিবর্তন আনলেন যে শৌচকর্ম হয়ে দাঁড়ালো খুবই যন্ত্রণাময়। মেয়েরা অতি দ্রুত বেরিয়ে আসতে বাধ্য হতে লাগল। পলি ফিরে এসে যখন তার বাড়ি, উঠোনে বাঁকা হয়ে বেড়ে ওঠা বুড়ো একটা গাছ, এসব আবার দেখল, সে শান্তি পেল। এর মানেই তো বাড়ি। কাজ এগোচ্ছে দ্রুত লয়। সামনের বৃহস্পতিবার অপটিমিস্টের মৃত সেনাদের স্মরণ সভা। সেদিনই কোর্টে ম্যাকিতের কেস উঠবে। এই বিপর্যয় নিয়ে সঠিক তদন্ত হচ্ছে কিনা এরকম অর্বাচীন প্রশ্ন তুলে কাগজে লেখালেখি হতে থাকল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার চুপ থাকলেন। তবে পিচাম জানতেন বন্দরে তদন্ত চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকজনকে এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিদিন সব কাগজ পড়তেন পিচাম। তবে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। ওল্ড ওক স্ট্রিটের
পিচামের বাড়ির আশপাশে বেশ কিছু পুলিশ অফিসারকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। বেশ কষ্টে আছেন পিচাম। খুব খারাপ সময় যাচ্ছে তার। রাতে সব কাজের ঘরে আলো জ্বলে, কিন্তু বারান্দাটা অন্ধকার। সেই অন্ধকার বারান্দা ধরে হাঁটতে হাঁটতে পিচাম ভাবেন, বুঝতেই পারছি কেলেঙ্কারি আটকানো যাবে না। জীবনে এই তো পাওয়ার আছে, সবথেকে খারাপটাই হবে। কিন্তু এটাই ভেবেছিলাম, একবার অন্তত পুলিশ কিছু বলবে না। অপটিমিস্ট জলে ডুবেছে, মানছি। তা বলে কি আমাকেও ডুবতে হবে? হ্যাঁ, যারা গেছে তাদের আত্মীয়দের কষ্টটা আমি বুঝি, কিন্তু আমিও ডুবে গেলে কি তাদের কিছু উপকার হবে? তবে এই বিপর্যয়ের কাছে পিচাম ঋণী। এই ঘটনা তাকে আরেকটা ব্যবসার রাস্তা দেখিয়েছে। তাই এই ভেবে পিচাম শান্তি পেলেন। অপটিমিস্ট জাহাজ ডোবার মতো বিপর্যয় হবেই। যুদ্ধ, ঝড়, ভূমিকম্প, নতুন ব্যবসা, মন্বন্তর, এসব ঠেকানো যাবে না। মানুষের চরিত্রের ব্যাপারে যারা অবগত তারা এটাও জানেন, সব চেষ্টাই একদিন ধূলিসাৎ হবে। বাইবেলেই তো বলেছে, এই কথা সবসময় সকলের মাথাতে রাখা দরকার। ৯ জনের মধ্যে ১০ জন এই জন্য ভবিষ্যৎকে ভয় পায়। পাওয়াই উচিত। হয়তো দেখা যাবে হাজারে একজনের এরকম ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। সেটুকু তো ধরে নিতেই হবে। এর থেকে অনেক টাকা করা যায়। কয়েকটা ব্যাপারকে ধরা যাক যা সবাই ভয় পায়: দারিদ্র্য, অসুস্থতা, মৃত্যু। আমরা ভীতু মানুষকে বলবো, এরা ভীত কেননা এরা জীবন যে কীরকম তা জানে। ঠিক আছে, আমরা তোমাদের এই অবশ্যম্ভাবী সব ঘটনার জন্য বীমা করে দেব। আমাদের নিয়মিত পয়সা দিয়ে যাও, যাতে তোমরা যে পয়সা দিয়ে চলেছ সেটা খেয়ালই করবে না। এই ধরো, তোমাদের আয়ের সামান্য একটা শতাংশ দিলেই হবে। তারপর যখন এসব বিপদ ঘটবে, আমরা তোমাদের পয়সা দেব। আর যদি মরেই যাও, তোমাদের উত্তরাধিকারীকে দেব। কি, প্রস্তাবটা ভালো নয়? আমি জানি বেশিরভাগ লোক একে স্বাগত জানাবে। অন্যকে সাহায্য করা তো দায়িত্ব, আর সাহায্যের তো একটা দাম আছে। যদি এই গেরো থেকে বেরিয়ে আসতে পারি, যদি পুলিশ কিছু ধরতে না পারে, তাহলে আমি এই ব্যবসা ফাঁদব। একবার ভাবো, যারা ওই অপটিমিস্টে ডুবে মরেছে তাদের কথা। সবই প্রায় বাচ্চা ছেলে। তবে কয়েকজন বাপও তো ছিল। আর যদি তাদের জলে ডুবে মরার বীমা থাকত, তাহলে পরিবারের লোকেদের কত সুবিধে হতো। সেরকম ব্যবস্থা থাকলে জাহাজে পাড়ি দেবার অর্ডার এলেই সবাই আগে দৌড়ে এসে বীমা করাতো। আর যারা কাগজে এরকম জাহাজ ডুবির খবর পড়বে, তারাও বীমা করিয়ে নিত। বিপদ কি আর একটা? বার্ধক্য, সেও তো এক বিপদ। বড় শহরে বার্ধক্য বেশি বিপদ। শেষ কয়েকটা বছর, যখন পৃথিবীর আর তাকে দরকার নেই, মস্ত বিপদ। কিন্তু এ তো হবেই, আর খুবই ভয়ঙ্কর। বেকারি, তাও বড় বিপদ। এই আমার কর্মচারীদের কথাই দেখো না। আমি এদের দিয়ে কাজ করিয়ে লাভ করতে পারি, তার কারণ এরা জানে না আমি বার করে দিলে কোথায় যাবে। তাই আমি যতটা পারি খাটিয়ে নেই আর লাভ করি। এদের সবসময় বোঝা দরকার যে সাহায্য ছাড়া এরা বাঁচবে না। তাহলে আমি এদের সাহায্য করে আরেকটু বেশি লাভ করতে পারি। টাকা রাখার জন্য বিশাল সব ইমারত গড়ার দরকার আছে। যতক্ষণ এই বীমার টাকা কেউ দাবি করবে না, বীমার ব্যবসা বাড়বে। আর যদি দাবি ওঠে, তাহলে দেউলিয়া ঘোষণা করে দিলেই হলো। তার মানে কেউ যদি এই নিয়োগকর্তা আর কর্মচারী এ দুইয়ের মধ্যে সেধিয়ে গিয়ে কয়েক পেনি আদায় করে নিতে পারে, পরে সে বলতেই পারে সে কিছুই দেবে না, কারণ তারা যে সহায়তা পাবার তা তো পেয়েই গেছে। দারুণ হবে কিন্তু ব্যাপারটা। বেশিরভাগ লোক যারা টাকা দেবে হয় নালায় গিয়ে মরে পড়ে থাকবে, নয়তো তারা যে আহত হয়েছে প্রমাণই করতে পারবে না। কিন্তু যদি কোনো কর্মচারী তার মতো অন্য কোনো কর্মচারীর কাছে সাহায্য পায়, ধরা যাক প্রাক্তন কর্মচারীর থেকে, একটা জিনিস করাই যায়। খাতায় কলমে খুব কম কর্মচারী দেখানো যায়। এই যোজনায় সরকারকে উৎসাহিত করা যায়। আইন করাই যায়, কর্মচারীরা তাদের কিস্তি দিতে বাধ্য থাকবে। লোকে যদি বোকার মতো আশাবাদী হয়, আর যদি দূরদৃষ্টি একটুও না থাকে, সরকারকে ব্যবস্থা নিতে হবেই। অনেকে ভাবে সবই ঠিক থাকবে, অথচ জানে কি হতে পারে বা হতে চলেছে। কেউ যুদ্ধও থামাতে পারবে না, অন্য বিপদও না। যখন আর লাভ হবে না, তখন লোককে রাস্তায় বার করে দেওয়া উচিত। বাড়ি ততটাই ভালো করে বানানো উচিত যতটা ভাড়া পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিছু করা দরকার যাতে শ্রমিকের দিকটা দেখা হয়। যদি এই লোকগুলো এত অদূরদর্শী হয়, মনে করে সেনা হয়েছে বা কারখানাতে কাজ করছে আর সেটাই ঢের, তাহলে তো জোর করে ব্যবস্থা নেওয়াতেই হবে।
এদের নিজেদেরকে বিমার আওতায় আনার জন্য বাধ্য করতে হবে। এর বেশি কিছু ওরা পারবে না, কিন্তু এটা ওদের করতেই হবে। এটা হলো জনগণের স্বার্থের ব্যাপার, আর ব্যবসারও। কিন্তু এরকম একটা বীমা যোজনা চালু করতে গেলে তো কিছু মূলধন চাই। যদি জাহাজ ব্যবসাটা লেগে যায় তাহলে মূলধন এসে যাবে। তাছাড়া এই নতুন জাহাজগুলো, মানে সাদাম টনের জাহাজ, একদম জলে ভাসার জন্য ১৬ আনা তৈরি। শুধু এখন সবকিছু ঠিক চলতে হবে, ব্যাস। অপটিমিস্ট ডুবেছে ৯ দিন হয়ে গেছে, এখনও সরকারিভাবে কোনো কারণ জানানো হয়নি। পরদিনই স্মরণ সভা। পিচাম বুঝলেন তিনি আর এই মানসিক চাপ নিতে পারছেন না। ভয়ের থেকেই ঠিক করে ফেললেন এবারে পুলিশের ওপরে চাপ দেবেন তিনি। বিয়ারি আর ২ জন লোককে স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়ে দিলেন। তাদের হাতে অনেক পোস্টার। তার একটাতে লেখা অপটিমিস্ট ডুবল কেন, আরেকটাতে নৌবহরের অফিস কত টাকা ঘুষ নিয়েছে, ২০০ আহত সেনা জানতে চান। আবার একটাতে রয়েছে অপটিমিস্টে কি গন্ডগোল হয়েছিল। এমনকি একটা কার্ডে এই পিচাম লোকটা কে তাও লেখা রয়েছে। বিয়ারি ইয়ার্ডে গিয়ে জানালেন তাকে পাঠিয়েছেন মিস্টার পিচাম, এমটিসির সভাপতি। এইসব পোস্টার নানাভাবে তার হাতে এসেছে। যে ভিখারিরা তার দোকান থেকে বাদ্যযন্ত্র ভাড়া নিয়ে যান তারাই পেয়েছেন নানা জায়গায়। মনে হচ্ছে এরকম সব পোস্টার নিয়ে মিছিল বার করার কোনো পরিকল্পনা চলছে। পিচাম নিজে সেখানে গেলেন ১ ঘন্টা পরে। ব্রাউন পিচামের কথায় পাত্তা দিলেন না। পিচাম বলার চেষ্টা করেছিলেন এরকম কোনো মিছিল বেরোলে তার সর্বনাশ হয়ে যাবে শুধু নয়, অনেক বড় বড় সরকারি অফিসারের নামও কাদায় গড়াগড়ি খাবে। খুবই উদ্ভ্রান্ত পিচাম ফিরে এলেন, কিন্তু বাড়ি গেলেন না। একটা ভাড়া গাড়ি ডেকে চলে গেলেন দর্পণের অফিসে। দেখা করলেন মুখ্য সম্পাদকের সাথে। লম্বা আলোচনা হলো। সকাল ৮টা পর্যন্ত তার কাগজে ডবল কলাম জায়গা খালি রাখতে সম্মত হলেন সম্পাদক মশাই। এখানে ছাপা হবে মেরিন ট্রান্সপোর্ট কোম্পানির সভাপতির বয়ান, কী কারণে জলে ডুবেছে অপটিমিস্ট। এবার বাড়ি ফিরলেন পিচাম। পরদিন যে মিছিল হবে তার খুঁটিনাটি ব্যবস্থা করলেন। তারপরে নিজের অফিসে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে লিখতে বসলেন। লেখা চলল সারা রাত ধরে। এদিকে ব্রাউনও অশান্তিতে ভুগছেন। পিচামকে বলতে গেলে খেদিয়ে দিয়েছেন বটে, কিন্তু সামনে কি আছে তিনিও জানেন না। তিনি আবার ডকে রেইড করতে হুকুম দিলেন। তার আগে ৭ বার রেইড হয়ে গেছে। যে ২০ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে তাদের আরেকবার দেখলেন। তারপর গেলেন ম্যাকিতের সাথে দেখা করতে। ব্যাপার-স্যাপার ভালো লাগছিল না তার। ম্যাকিত একা বসে বই পড়ছিলেন। ওয়ার্ডার ছেলেটিকে চলে যেতে বললেন ব্রাউন। সেলের এক কোণায় একটা বিয়ারের বোতল দাঁড় করানো ছিল। সেটা টেনে নিয়ে ১ গ্লাস বিয়ার ঢাললেন। কিন্তু তিনি কিছু বলার আগেই কথা শুরু করলেন ম্যাকিত। ওহারার ব্যাপারটা কি? কী সব হচ্ছে? ও এখনো রাজি হয়নি? না, ক্লান্ত স্বরে বললেন ব্রাউন। ওকে বলেছ ও যদি চুপ না থাকে তাহলে ওই যে খুনি সেটা আমরা প্রমাণ করে দেব? বলেছি, সব বলেছি। ও বলেছে ঝামেলায় জড়ানোর থেকে ফাঁসিতে ঝোলাও ভালো। আমার মনে হয় ব্যাপারটা নিয়ে ওর খুব ব্যক্তিগত কিছু আছে। ম্যাকিত অস্থির হয়ে সেলের মধ্যে পদচারণা শুরু করলেন। পরদিনই তার কেসের শুনানি। যদি তাকে স্বীকার করতে হয় যে তিনি সেন্ট্রাল পারচেজিং বোর্ডের সভাপতি, তাহলে কোনো মতেই চুরি কেলেঙ্কারিতে তার নাম জড়ানো চলে না। অনেক পরে ম্যাকিত একটু শান্ত হয়ে বসলেন। লোকটার মাথায় বুদ্ধি আছে, একটা চুরুট ধরাতে ধরাতে বললেন ম্যাকিত। আবেগ দিয়ে চলে না, মাথা খাটায়। ওর এই ব্যাপারটার উপর ভরসা করা যায়। যদি এর ওপর আর ভরসা রাখতে না পারি তাহলে না হয় ফাঁসিতেই ঝুলব। আমরা যে শহরে থাকি, এক কথায় এই নগর সভ্যতা তো চলছেই এই সাধারণ বোধের ওপর। আর এই লোকটাও প্রতিহিংসা ভুলে গিয়ে ৪ বছরের জেল বেছে নেবে, বা হয়তো ৩ বছরের। ওর পুরনো পাপ কিছু আমরা ভুলে যেতে পারি স্বচ্ছন্দে। এটা না করলে লোকটাকে ফাঁসিতে ঝুলতে হতো। ব্রাউন জানালেন মনস্থির করার জন্য তিনি ওহারাকে পরদিন দুপুর ২টো অবধি সময় দিয়েছেন। বেলা ২টোর মধ্যে ব্যাটার স্বীকার করা চাই, বললেন ম্যাকিত। শুনানির ঠিক পরে আমার ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে ক্রেস্টনের সাথে আমার মিটিং আছে। অ্যারন আর ওপারও মনে হয় থাকবেন সেখানে। আমি ওদের সামনে স্বীকারোক্তি রাখতে চাই যে আমার হোলসেল মাল যে যোগান দেয় সে যোগান দিয়েছে চোরাই মাল। এতক্ষণে ব্রাউন তার নিজের সমস্যার কথা বলার সুযোগ পেলেন। অপটিমিস্টের ব্যাপারটা ঘোরালো হয়ে উঠছে। এতে কোনো সন্দেহই আর নেই যে
এই জাহাজ আর বাকি দুটো জাহাজও খুব খারাপ অবস্থায় সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। যে কোম্পানি এই জাহাজ বিক্রি করেছেন তাদের আবার সম্প্রতি একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই কোম্পানির সাথে যুক্ত দালাল উইলিয়াম কক্স বন্দরের কাছে খুন হয়েছেন। সে হত্যা রহস্যের এখনও সমাধান হয়নি। পুলিশ কাজ হারানো কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। এই হরতালের জন্যই কাজ গেছে তাদের। তারা বোকা বোকা কিছু বিবৃতি দিয়েছে বটে, কিন্তু তাতে তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ হয় না। মনে হচ্ছে এই অপটিমিস্ট ডোবা নিয়ে জল ঘোলা হবে, আর সে ঘোলা জল অনেক দূর গড়াবে। পেজাম যা বলে গিয়েছেন যে মিছিল হলেই অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, তা মানতে রাজি নন ব্রাউন। স্মরণ সভায় যাতে কোনো গোলমাল না হয় তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবেই। বিপদ অন্য কোথাও। গলা নামিয়ে সেই কথা বললেন চিফ ইন্সপেক্টর। নৌবহরের ভেতরের কোনো গোলমালের ফলে এই জাহাজডুবির পরেও বাকি দুটি জাহাজকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়নি। নৌবহরের অফিস কি করতে হবে নিজেরাই বুঝতে পারছে না। তার মধ্যে একটি জাহাজ অপটিমিস্টের সাথে ধাক্কায় জখম হয়ে পাড়ি দিচ্ছে। বোধহয় এই মিছিল বা বিক্ষোভ শুরুই হতে দেওয়া ঠিক হবে না। যাই হোক, শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। পিচাম এমন কিছু বড় সমস্যা নয় ব্রাউনের কাছে, তাকে কিছু একটা বলে মানিয়ে নেওয়া যাবে। কিন্তু অন্য ঝামেলার খবর এসেছে। এই স্মরণ সভার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে কমিউনিস্টরা। এদের বিক্ষোভ তো আর ঠেকানো যাবে না। একটা চুরুট ধরিয়ে ম্যাকিদ বললেন, পিচাম ছাড়া ওদের হাতে আর কোনো প্রমাণ নেই? তা নেই, বললেন ব্রাউন, একটু যেন আশা দেখতে পেয়েছেন। ও ব্যাটাদের নিয়ে এজন্যই সবাই হাসাহাসি করে, সবসময়ই সন্দেহ, কিন্তু প্রমাণ করতে পারে না কিছুই। ওরা বলবে নৌবহরের অফিসে ঘোর দুর্নীতি, আর সেক্রেটারি অফ স্টেট কয়েক হাজার পাউন্ড পকেটে ঢুকিয়ে বসে আছেন। হাস্যকর। ব্রাউন বললেন, জানো ম্যাকিদ, এই অন্ধ লোকগুলো আমার গায়ে জ্বালা ধরিয়ে দেয়। এরা আমাদের সবসময় গাল দিচ্ছে। এদের অভিযোগ আমরা ঠিকমতো আইন প্রয়োগ করছি না। আরে বাবা, আইন কি তোদের সুবিধার জন্যই বানানো হয়েছে? এদের সবকিছু একদম ঠিক আর আইন অনুযায়ী চাই। যদি এমন কোনো আইন থাকতো যাতে 1% টাকা পাওয়া হেলের পক্ষে আইনসঙ্গত, তাহলে হেল কয়েক হাজার পাউন্ড পেলেও এরা তা নিয়ে ভাবত না। তাহলে এদের মনে হতো না যে এদের ঠকানো হচ্ছে। অসাধারণ, তাই না? আসলে ব্যবসা আর রাজনীতিতে সবকিছু তো সোজা রাস্তায় চলে না। সাধারণ ছাপোষা লোক অবশ্য এগুলো বুঝতে চায় না। তারা ধরেই নেয় পেছনে বিশাল টাকার ব্যাপার আছে, কয়েক হাজার নয় আরও বেশি। ব্যাস, অমনি আমাদের ন্যায়নীতির ধ্বজাধারীরা চেঁচাতে আরম্ভ করে, কাউন্সিলের সবাই চোর, হ্যান ত্যান, আর কিছুই ওরা প্রমাণ করতে পারবে না। কিন্তু তাতে কি? এই কাদা ছোড়াছুরির ফলে সাদারা কালো আর কালোরা সাদা হয়ে যাবে, ভাবা যায় না। ম্যাকিদ বললেন, তুমি যা বলছো তা যদি কেউ লিখে রাখে তাতেই তাই হবে, মানে সাদারা কালো আর কালোরা সাদা। ভাবা যায় না, বললাম তো, ভাবা যায় না, আবার বললেন ব্রাউন। আরও কিছুক্ষণ রাজনীতি নিয়ে কথা হলো। আসলে কি জানো, ম্যাকিদ বলছিলেন, এমন কোনো পার্টি নেই যা একেবারে আমার মনের মতো। আমি যা বলি তারাও তাও বলে। আমি এরকম বলছি না যে সংসদের লোকে শুধু কথা বলার জন্য যায়। ওখানে যারা যায় তারা শুধু কাজ নিয়ে কথা বলে না, তারা কাজটাও করে। সব রকম কাজই ওখানে হয়, আর এটা স্বীকার না করলে অন্যায় হবে। কিন্তু প্রশ্ন হলো, বিপদের সময় এই সংসদ কি যা প্রয়োজন তা করতে পারছে? আমার মতে, মানে একজন পরিশ্রমী পোড় খাওয়া ব্যবসায়ীর মতে, আমাদের দেশের মাথাতে ঠিক লোক বসে নেই। সবাই হয় এ পার্টির নয় ও পার্টির, আর সব পার্টি তো শুধু নিজের কোলে ঝোল টানতে ব্যস্ত। সবাই বড্ড একপেশে। আমাদের দরকার এমন লোক যে এইসব পার্টির ঊর্ধ্বে ওঠে। মানে এই আমাদের মতো ব্যবসায়ীদের ওখানে দরকার। আমরা আমাদের মাল গরিবকেও বেচি, বড়লোককেও বেচি। আমরা কোনো লোককে 100 কেজি আলু বেচতে পারি, তার বাড়িতে বিজলি বাতির লাইন টেনে দিয়ে আসতে পারি, তার বাড়ি রং করে দিতে পারি। এসব করার সময় আমরা দেখি না সে গরিব না বড়লোক। এই দেশ চালানো একটা নীতির ব্যাপার। সবকিছু এমনভাবে চালানো দরকার যাতে শিল্পপতি হয় ভালো শিল্পপতি, আর শ্রমিক হয় ভালো শ্রমিক। মানে সোজা কথায় বড়লোক ভালো বড়লোক আর গরিব ভালো গরিব। আমি জানি একদিন এরকম সরকার ক্ষমতায় আসবে, আর সে সরকারকে আমি অবশ্যই সমর্থন করব। ব্রাউন দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু এখন অবধি তো আমাদের তেমন কোনো পার্টি নেই, তাহলে আমরা কি করব? তুমি দেখেছ হরতালের সময় জাহাজের কি কি কাজ হয়েছে? দেখেছি, আগেই দেখেছি, তখন কিছুই কাজ হয়নি। তা কি করে সম্ভব? এই জাহাজিদের তো অনেক কিছু করার কথা ছিল। আমি এসব লোককে বুঝি না।
মানুষ নয় এরা? কিন্তু ওরা যখন কাজ করে তখন মন দিয়েই করে। একবার একটা জাহাজ মেরামত করতে শুরু করার পর ওরা সেটাকে ডুবিয়ে দেবার কথা ভাবে না। হবেই না এরকম। কিন্তু হরতালের ঠিক পরে ওখানে আমার লোকজন ছিল, তুমিও ছিলে। তার থেকেও বড় কথা ওখানে পিজাম ছিল। তার মানে তুমি বলছো? হ্যাঁ বলছি, ওরা সেরকম কিছু করতে দুবার ভাববে না। আমি বুলিকে ওখানে পাঠাবো। পারবে? প্রশ্ন করলেন ব্রাউন। আলবাত, ম্যাকিট বেশ জোরের সাথে উত্তর দিলেন। আমি তোমার জন্য এটা করব। আরেকটা কথা, আমি তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাই না। তাও বলছি, পিচাম এখনও আমার শ্বশুর। আমার বিয়ের জন্য প্রাপ্য যৌতুক রয়েছে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে। আমি সে ব্যাংকের একজন ডিরেক্টর। এই দাম কমানোর চক্করে সেই গচ্ছিত অর্থ এখন খুব বাজে অবস্থায় রয়েছে। খুব লজ্জাজনক ব্যাপার। পিচামে সেই টাকা খোয়া গেছে, আর পারিবারিক দিক থেকে দেখলে সে টাকা আমার টাকা। তাছাড়া ছোট পরিমাণের অর্থ লগ্নি করেছেন অনেকে। এরা যখন জানতে পারবে যে এদের টাকা গেছে, তখন যা হল্লা শুরু করবে, তাতে অপটিমিস্ট ডোবায় যে দেশাত্মবোধের ঢেউ উঠেছে তার সবটা জলে যাবে। আমার শ্বশুরের ওপরে আমার কোনো টান নেই, তবু বলছি এই অবস্থায় এসবের থেকে ওনাকে বাইরে রাখাই ভালো। ব্রাউন চলে গেলেন। সবটা যে মানতে পেরেছেন এমন নয়। কয়েকজন জাহাজ মেরামতের শ্রমিক যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আবার জিজ্ঞাসাবাদ করলেন। সে রাতে ভালো ঘুম হলো না ব্রাউনের, আর ভোরের দিকে একটা স্বপ্ন দেখলেন। টেমস নদীর কোনো একটা ব্রিজের ওপরে গাড়ি চালিয়ে চলেছেন ব্রাউন। হঠাৎ একটা আওয়াজ পেলেন। গাড়ি থামিয়ে নেমে রেলিংয়ে ঝুঁকে দেখলেন তিনি কিছুই দেখতে পেলেন না, তাই দৌড়ে পাড়ে উঠে পাড়ের দিক থেকে দেখার চেষ্টা করলেন। এখন ব্রিজের নিচটা দেখতে পাচ্ছেন। পাড়ের থেকে একটা জায়গায় একটা খোঁজ মতো নদীর ভেতরে ঢুকে গেছে। তার চারপাশে ঘোলা জল পাক খাচ্ছে। ব্রিজ থেকে পতাকা ঝুলছে, লাল সাদা নীল রঙের। ব্রিজের নিচে একটুখানি মাটিতে লোকজন দেখা যাচ্ছে। তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে হু হু করে, কিন্তু কোথা থেকে তারা আসছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ওইখানেই নদী খুব গভীর। এবার সেই লোকেরা উঠে আসতে লাগলো। তারা এসে দাঁড়ালো ব্রিজের ওপরে, ঠিক পতাকাগুলোর তলায়। ওপরে পুলিশ রয়েছে, তারা ব্যারিকেড করেছে। সেনা রয়েছে, তারা গুলি চালাতে শুরু করলো। ঘোড়ায় চড়া পুলিশও দেখা যাচ্ছে। কিন্তু এই লোকেদের সংখ্যা বেড়েই চলেছে। অগণিত নিরন্ন মানুষের স্রোত। ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এই জনস্রোত। পুলিশ লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ল এই জনস্রোতের ওপর। কিন্তু তাতে কি লাভ? জনস্রোত মিছিল করে এগিয়ে আসছে। পুলিশের লাঠি তাদের দেহ ফুঁড়ে চলে গেল, কিন্তু থামল না কেউ। বিশাল এক ঢেউয়ের মতো দারিদ্র্য হেঁটে চলল শহরের দিকে। ছিন্নভিন্ন হয়ে গেল পুলিশের বাধা। কাঁটাতারের বেড়া ছিঁড়ে গেল সুতোর মতো। এই জনতার ঢেউ চলেছে নীরবে। শুধু শোনা যাচ্ছে পুলিশের চিৎকার, মেশিন গানের আওয়াজ। বন্যার ঘোলা জলের মতো দারিদ্র্য ঢুকে পড়ছে, ভাসিয়ে দিচ্ছে সব ঘরবাড়ি। ঢুকে পড়ছে দেয়ালের ফাঁক দিয়ে, ঢুকে পড়ছে ব্যারাকে, রেস্তোরাঁয়, আর্ট গ্যালারিতে, বিচারের আদালতে। বাকি রাতটা শান্তিতে ঘুমাতে পারলেন না ব্রাউন। ভোরবেলা উঠে তৈরি হয়ে অন্য দিনের থেকে অনেক আগেই দপ্তরে চলে এলেন। বাম ঘেঁষা সংবাদপত্রের খবরের মতো স্বপ্ন দেখতে মোটেই ভালোবাসেন না তিনি। কিন্তু এটা বুঝতে পেরেছেন, যদি সত্যি কয়েক হাজার আহত সেনা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্মরণসভায়, তাহলে ব্যাপারটা খুব বাজে হবে। অফিসে যে মহিলা ঘরদোর পরিষ্কার করে তাকে চলে যেতে বললেন ব্রাউন। তার প্রিয় সবুজ ঢাকনাওয়ালা ল্যাম্পটা সোজা করে নিলেন। তারপর খবরের কাগজের জন্য একটা চিঠি লিখতে শুরু করলেন। ওদিকে পিচামও তার লেখার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন। সামনে দোয়াত, হাতে কলম, মাথার টুপিটা একটু বাঁকা করে মাথার পেছন দিকে বসানো। সারা রাত এভাবে টেবিলের সামনে দাঁড়িয়ে থেকেছেন পিচাম। মাঝে মাঝে তার ছোট অফিসের মধ্যে হেঁটে বেরিয়েছেন। পিচাম খবরের কাগজের জন্য একটি নিবন্ধ লিখছেন। এখানে উনি সবিস্তারে কক্সের ষড়যন্ত্রের কথা বলেছেন, আর এও বলেছেন যে নৌবহরের এক বড় মাপের অফিসার এই ষড়যন্ত্রে কিভাবে কক্সের সাথে লিপ্ত ছিলেন। এই নিবন্ধ প্রকাশিত হলে এমটিসি কিভাবে ব্যবসা করে সেটাও সামনে এসে যাবে, এবং তাতে কিছুটা অসুবিধাতে পড়বেন পিচাম নিজেও। কিন্তু যেহেতু হালকা করে হলেও নৌবহরের কথা থাকবে, খুব একটা কড়া পদক্ষেপ পিচামের বিরুদ্ধে নিতে সাহস করবেন না সরকার। কিন্তু এই নতুন ব্যবসা মানে এই জাহাজ কেনাবেচার ব্যবসার 12টা বেজে যাবে। থেকে থেকে পিচাম ঘর থেকে বেরিয়ে অন্য কাজের ঘরে গিয়ে দেখে আসছেন কাজ কতটা এগিয়েছে। খুব যত্ন নিয়ে অনেক প্ল্যাকার্ড লেখা হচ্ছে, তাতে নানা রকম প্রবাদ প্রবচন। আমাদের কি হাঙ্গরের খাবার হবার জন্য আফ্রিকা পাঠানো হচ্ছে? বা অপটিমিস্টে যারা মরেছে তারা দুর্ঘটনার শিকার নয়, তাদের খুন করা হয়েছে।
সারা রাত প্ল্যাকার্ড লেখা হয়েছে পেট্রোলের বাতি জেলে। মেঝেতে উপু হয়ে বসে লিখেছে লোকে। ভোর 5টায় পিচাম গিয়ে একটা নতুন বয়ান দিয়ে এলেন। ঝড় কুয়াশার থেকে অনেক খারাপ আমাদের ব্যবসায়ীদের লোভ। সকাল 8টা। পিচামের স্বীকারোক্তি এখন খাম বন্ধ হয়ে বিয়ারির পোকায় খাওয়া ডেস্কের ওপরে পড়ে রয়েছে। ঠেলাগাড়িতে প্ল্যাকার্ড চাপিয়ে তারা লোকেরা শহরের বিভিন্ন প্রান্তে চলে গেছে। অবস্থান বিক্ষোভ শুরু হবে। 1 ঘন্টা পরে পিচাম কাগজে পড়লেন যে কমিউনিস্টরা অন্তর্ঘাত করে কমিউনিস্ট ডুবিয়েছে, তারা সবাই ধরা পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে পিচাম বিয়ারি ও অন্যান্যদের অবস্থান বিক্ষোভ যেখানে যেখানে হওয়ার কথা ছিল পাঠিয়ে দিলেন। সব বিক্ষোভ বাতিল। এবার শান্ত মনে 1 কাপ চা নিয়ে আরাম করে বসলেন পিচাম। যাক, অবশেষে স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেদের জ্ঞানগম্যি হয়েছে। এখন দেশে যা দেশাত্মবোধের জিগির, তার সাথে বামপন্থী শ্রমিকেরা জাহাজ বিকল করে রেখেছিল, এরকম প্রচার ভালো যাবে। নৌবহরের নিন্দে লোকে অতটা ভালোবেসে নিত না। মিসেস পিচাম মেয়ের বিছানার পাশে এলেন। তখনও আলো ফোটেনি। মেয়েকে অবাক করে দিয়ে তিনি জানালেন তিনি পলির বাবাকে এই বিয়ে মেনে নিতে রাজি করিয়ে ফেলেছেন। কিভাবে এই অসাধ্য সাধন করেছেন তার একটা চমকপ্রদ বর্ণনাও দিয়ে দিলেন। ওই দুটো ছেলে মেয়ে ওকে ভালোবাসে, ওদের আলাদা করে দিও না গো। আমি বারবার বলতাম তোমার বাবাকে, যাদের 4 হাতে মিলে দিয়েছেন স্বয়ং ঈশ্বর, কোনো মানুষ যেন তাদের আলাদা করতে না পারে। একবার ভাবো, একদিন আমাদেরও বয়স কম ছিল, অনেক কিছুই করে ফেলতাম না ভেবে। তবে আমরা অবশ্য বাড়াবাড়ি করিনি কখনো। তোমার মেয়ে যদি ভালোবাসার মানুষকে হারিয়ে কেঁদে মরে, তার দায় কি তুমি নেবে? একটা প্রাণ বড় হচ্ছে, তাকে শেষ করে দেওয়া, সে কথা না হয় ছেড়েই দিলাম। ওরা তো আর কিছু চায় না, শুধু ওর সাথে থাকতে চায়। কত খারাপ সময়ের মধ্য দিয়ে ওরা গেছে, কিন্তু ভালোবাসার জোরে সব জয় করেছে। এরকম ভালোবাসার বন্ধন চাইলেই ছিঁড়ে ফেলা যায় না গো। আমি জানি তুমি চেয়েছিলে কক্সকে তোমার জামাই করতে। অবশ্যই সে খুব সুন্দর দেখতে ছিল, আকর্ষণীয়। তার ব্যবসায়িক বুদ্ধির জন্য তুমি তাকে খুব পছন্দ করতে। কিন্তু সে তো মারা গেছে, তাকে তো আর কবর খুঁড়ে তুলে আনা যাবে না। এখনো তুমি ম্যাকিটকে কেন অপছন্দ করবে? সবাই বলে ও ব্যবসা বোঝে, অনেক টাকা করবেও। দোকানের লোকেদের ওকে নিয়ে হাসাহাসি করা ঠিক নয়। ওর ব্যবসা অলস হওয়া চলে না। ও পলিকে সুখে রাখবে। আমি ওর সঙ্গে কথা বলে বুঝেছি খুব ভালো স্বামী হবে ও। এরকম লোক খুব ভালো বাবা হয়। তোমার মেয়ের খুশির জন্য তুমি সবসময় সব কিছু করেছ। দিবারাত্র তুমি খাটো কেন? ওর জন্যই তো। তুমি তো তাই বলো। দেখো, তোমাদের সম্পর্ক ভালো নয়, তাও তো ম্যাকিট তোমাকে বন্দরে লোক দিয়ে সাহায্য করতে চেয়েছে। তার মানেই ওর কাছে এই সম্পর্ক, এই পরিবার খুব বড়। এটা তো বোঝাই গেছে ব্যক্তিগত মান অভিমানের থেকে আমাদের পরিবারের মঙ্গল ওর কাছে অনেক বেশি। নীতি মেনে জীবন ধারণের ভিত্তিই তো পরিবার, এ তো সবাই বলবে। যদি পরিবারে না থাকতো, সবাই সবাইকে গিলতে আসতো, কারোর থেকে ঠিক ব্যবহার আশাই করা যেত না। আর এসব ছাড়াও একটা লোক তো যা ইচ্ছে তাই করতে পারে না। ধর্মেই বলেছে যা করবে পরিবার বাঁচিয়ে করো। তাই পরিবার হলো নিশ্চিত আশ্রয়, আর প্রথম যে তাকে অধিকার করেছে তাকে তো কোনো মেয়ে ভুলে যেতে পারে না। এ তো প্রথম দেখাতেই প্রেম, সোজা কথা। এটা মেনে নাও তুমি। এই বিয়েটা, বাবা মায়ের আশীর্বাদ না পেলে আমাদের পলি সুখী হতে পারবে না গো। সে তেমন ধারা মেয়েই নয়। মিসেস পিচাম বলেছেন তিনি ম্যাকিতের মামলা চলার সময় আদালতে যাবেন। হয়তো নিজের বক্তব্যে নিজেই অভিভূত হয়ে গিয়ে এই সিদ্ধান্ত। মেয়ের সাথে কথা বলে চলে যেতে যেতে মিসেস পিচাম মেয়েকে বলে গেলেন, মামলার রায় নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, ও তোমার বাবা ঠিক সামলে নেবে। ঠিক সেই সময় পিচাম প্রাতরাশের টেবিল ছেড়ে উঠে পলির ঘরে জানলার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখনও আলো ফোটেনি। বাইরের রাস্তা ঘন কুয়াশার চাদরে মোড়া। পিচামের মনে হলো প্ল্যাকার্ড নিয়ে যারা অপেক্ষা করছে বিক্ষোভ দেখাবে বলে, তাদের কাছে ঠিক সময় পৌঁছানো বিয়ারির পক্ষে সহজ হবে না। সমাপয়েত মধুরেন, কলহ এখন অতীত যেন। যদি চাও শেষে সবে মিলে যান, হবে তবে রেখো টাকার যোগান। কক্স ধরত মাছ ঘোলা কালো জলে, সেসব নাকি অন্যায় আইনেতে বলে। এখন মিলেমিশে সব গলাগলি, গরিবের খুদকুড়োতে ফেটে পড়ে থলি। অ্যালিবাই। সেদিন সকাল 8টা নাগাদ পলি তার মায়ের সাথে গাড়িতে চেপে জেলখানায় গেল। রাস্তা ঘন কুয়াশায় ঢাকা। ম্যাকিতের সেলে তখনও গ্যাসের বাতি জ্বলছে। ম্যাকিতের প্রাতরাশ হয়নি, কিন্তু এর মধ্যেই তার সেল লোকে ভরে গেছে।
ক্রিস্টন এসেছেন, রয়েছেন মিলার ও গ্রুচো। মুখের কোণে মোটা চুরুট ধরে কমার্শিয়াল ব্যাংকের সাথে যে লড়াই, তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মামলার শুনানি তাড়াতাড়ি শেষ করতে হবে। বেলা 2টোর সময় ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে মিটিং ডাকা হয়েছে। অ্যারন আর জ্যাক সোপারকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন হথর্ন। সে চিঠিতে বলা হয়েছে, ম্যাকিথ এখন বোর্ড অব ডিরেক্টরসের সদস্য। সম্প্রতি খুচরো ব্যবসাতে যেন দাম কমানোর অতিমারি শুরু হয়ে গেছে। এ চলতে দেওয়া যায় না। এর অবসান ঘটানোর লক্ষ্যে মিস্টার ম্যাকিথ অ্যারন ও ওপারের কাছে কিছু প্রস্তাব রাখতে চান। এই কথাই মিটিংয়ের উদ্দেশ্য হিসেবে লেখা হয়েছে চিঠিতে। ম্যাকিথ আশা করছেন বেলা 2টোয় ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে পৌঁছতে পারবেন। তার ধারণা, তিনি যে সিপিবির সভাপতি, এই খবরটা শুনানির পর এত তাড়াতাড়ি তার প্রতিপক্ষের কানে পৌঁছবে না। এই দুই মহিলা আসতেই মিটিং শেষ করতে হলো। পলি সেই কালো জামাটা পরে আছে, যেটা সে দালালের অন্ত্যেষ্টিক্রিয়াতে পড়েছিল। আসলে আজ শুনানির পরে মায়ের সাথে পলি অপটিমিস্টে মৃত সেনাদের স্মরণসভায় যাওয়ার কথা ভেবে রেখেছে। শাশুড়িকে এভাবে এখানে আসতে দেখে খুবই অবাক ম্যাকিথ। সকলের সাথে তার পরিচয় করিয়ে দিলেন তিনি। সকলে মিলে লন্ডনের আবহাওয়া নিয়ে আলোচনায় মেতে উঠল। এই সুযোগে ম্যাকিথ পলিকে সেলের এক কোণায় নিয়ে গেল। সেখানে একটা ছোট টেবিলের ওপর তার প্রাতরাশ রাখা রয়েছে। পলি চাপা গলায় জানিয়ে দিল, ইতিমধ্যে পিচামের ম্যাকিথের প্রতি মনোভাব বদলে গেছে। মাথা নাড়লেন ম্যাকিথ। কক্সের খুনের ব্যাপারে পলি কোনো ভূমিকা পালন করেছে, সে ব্যাপারে ঠিক নিশ্চিত নন পিচাম। ম্যাকিথকে রিডি বলেছেন যে গাইলসের হাতে বাড়ি খেয়ে কক্স মাটিতে পড়ে গেছেন, কিন্তু গাইলকে তো পাঠিয়ে থাকতে পারে একমাত্র ওহারা। তাহলে ব্যাপারটা কি? পলি কি তাহলে চাইনি যে বিবাহ বিচ্ছেদের মামলায় সাক্ষ্য দিতে আসুন কক্স? সেটাই যদি হয়ে থাকে আর ওহারাকে দিয়ে কাজটা করাতে পেরে থাকে পলি, তাহলে ওহারা আর পলি কতটা ঘনিষ্ঠ? আসলে মনে মনে ম্যাকিথ চান না তার স্ত্রীর অবৈধ প্রেমের ব্যাপারটা নিয়ে বেশি কাটাছেড়া করতে। পলিকে গর্ভপাত করাবার কোনো পরামর্শ উনি কখনো দেননি। পলিই প্রথম কথাটা বলেছিল। তার গোলাপি মুখে হাসি নিয়ে পলি জানালো কিভাবে মায়ের সাথে একটা সিনেমা দেখতে গিয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছিল। ওই ঘরোয়া গল্পটা তাকে ওই পাপ কাজ করা থেকে বিরত করেছে। সিনেমার পর্দায় শিশুটিকে দেখে চোখ খুলে গিয়েছে তার। ওই সিনেমা দেখার পর আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভবই নয়, বলল পলি। তারপরে গেলে তো মনে হতো আমি খুনি। তুমি বুঝতে পারছো তো ম্যাক? আর ওসব আমি করতে পারবো না। ম্যাকিথকে পুরো সত্যিটা বলতে পারছে না বলে মনে মনে কষ্ট পাচ্ছিল পলি। তার মন চায় সবকিছু ম্যাকিথকে বলে দিতে, কিন্তু তা যে অসম্ভব। যেমন এই ওহারার সাথে ব্যাপারটা, ও যদি জানতে পারে কেলেঙ্কারি হয়ে যাবে। ও ভাববে আমি ওকে ঠকিয়েছি। ও কখনো ভাববে না যে আমি ওর কথা ভেবেই ওকে কিছু বলিনি। যদি ওকে সব বলে দিই, ও আমার সম্বন্ধে ভুল ভাববে। সেটা তো ঠিক হবে না। ও ভাববে ওর বউকে বিশ্বাস করা যায় না। আসলে তো তা নয়। এমনিতেই ও আমাকে এত সন্দেহ করে যে ওকে সত্যিটা আমি বলতেই পারবো না। আর মেয়েদের সম্বন্ধেও ওর ধারণা খুব নিচু। বড় মুশকিল। ম্যাকিথ কথা দিলেন সুযোগ পেলেই তিনি চলচ্চিত্রটি দেখবেন, আর তারপরে প্রাতরাশে মন দিলেন। ডিম সেদ্ধ দিয়ে খাওয়া শুরু করলেন। খাওয়ার ফাঁকে কথা বলছিলেন। ভবিষ্যতে তার দোকানগুলো কিভাবে চালাবেন তাই নিয়ে অনেক পরিকল্পনা আছে তার। অনেক জ্ঞানগর্ভ কথা বলছিলেন ম্যাকিথ। কিন্তু পলির মন দিয়ে দেখছিল ডিমটা কিভাবে খাচ্ছেন ম্যাকিথ। ব্যবসার ব্যাপারে অনেক কিছু শেখার আছে পলির। ব্যবসার ব্যাপারে পলি যা শিখেছিল, আসলে ওই কয়েক মিনিটেই তার স্বামীর ডিম খাওয়া লক্ষ্য করতে করতে তার শেখা হয়ে গিয়েছিল। ম্যাকিথ বলছিলেন ছোট ব্যবসার কথা, শহরে তার দোকানগুলোর কথা। যে ডিমটা তিনি খাচ্ছেন, যেটা তার হাতের তুলনায় খুবই ছোট, 4.5 মিনিট ধরে ওটা সেদ্ধ করা হয়েছে। যদি তার থেকে কম সময় দেয়া হতো তাহলে খাওয়া যেত না, গড়িয়ে যেত। যদি বেশি সময় ধরে ফোটানো হতো তাহলে হয়ে যেত খুবই শক্ত। ছোট দোকানের ব্যাপারটাও এরকম। ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আবার এই ঠিক সময়টা ফসকে যেতে দেওয়া যাবে না। রান্না করার ব্যাপারটা আপাতভাবে মনে হয় নিষ্ক্রিয়তা, তা কিন্তু নয়। এ হলো চূড়ান্ত আত্মসংযমের পরীক্ষা। এই নিষ্ক্রিয়তাও আসলে কিন্তু সক্রিয় থাকা। চালাক রাঁধুনি ওই 4.5 মিনিটে অন্য কোনো কাজ সেরে নেবে। একটা ডিম সেদ্ধ করা মানে তো আর পুরো রান্না নয়। ম্যাকিথ কিন্তু ডিমটি নিয়ে কিছু বলছিলেন না। তিনি খেয়ে চলেছিলেন। প্রথমে চামচ দিয়ে ডিমের খোলা ভাঙা, তারপরে চামচ দিয়ে সেটা কাটা, তারপরে চামচে একটু নুন দিয়ে ডিমের ওপর ছড়ানো। বাঁ হাতেরও ব্যবহার করতে হচ্ছিল। মুগ্ধ হয়ে দেখছিল পলি। এরকম জিনিস সবসময় দেখতে পাওয়া যায় না।
প্রথম থেকেই ম্যাকিট এই ডিম খাওয়ার কাজটা করেছেন গভীর মনোযোগ সহ, প্রায় দুশ্চিন্তাই বলা যায়। ভাবখানা এমন যে এই একটি ডিমের থেকেই তার শরীরের যাবতীয় পুষ্টি তাকে আহরণ করে নিতে হবে, সোজা কথা নয়। খাওয়া শেষ হবার পরেও খুব গভীর পর্যবেক্ষণের সাথে খালি খোলার দিকে তাকিয়ে রইলেন ম্যাকিট। খাওয়া শেষ, এখন চিন্তা দেহ তার পুরো পুষ্টি পেল তো। এরপরেই টেবিল ছেড়ে উঠে পড়লেন ম্যাকিট। তিনি এখন খুবই শান্ত। সামনে যা কাজ আছে তা একেবারেই রুটিন মাফিক কাগজপত্রের কাজ। ওহারাকে নিয়েও দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। তিনি ওহারার বুদ্ধির ওপরে ভরসা রাখেন। তিনি জানেন ওহারা বুঝবেন যে খুনের অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানোর থেকে চুরির দায় কাঁধে নেওয়া ভালো। বোঝাই যাচ্ছে ওহারার ব্যক্তিগত বা বলা ভালো হৃদয়গত কারণে তার ব্যবসার সমাপ্তি ঘটে গেছে। রিগার আসলেন, এখন আদালতে যেতে হবে। ক্রেস্টন আর মিলার চলে গেছেন। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের যে মিটিং আছে দুপুরে, সে ব্যাপারে কিছু প্রস্তুতি সারতে হবে তাদের। আদালতে যাবার জন্য তৈরি হয়ে নিলেন ম্যাকিট। ম্যাকিট কথা দিয়েছেন ঠিক সময়ে মিটিংয়ে হাজির হবেন। আদালতে যাবার পথে রিগার ম্যাকিটকে যে বিচারক এই মামলা দেখছেন সেই লাফার্স সম্বন্ধে কিছু ঘটনা বললেন। ইনি ম্যাজিস্ট্রেট ব্রুথলের মতো লোক নন। ব্রুথলে মাতাল থাকেন বছরের 11 মাস, আর ঠিক থাকেন বাকি 1 মাস, যে মাসে উনি স্কটল্যান্ডে মাছ ধরে ছুটি কাটান। ছুটির এই 4 সপ্তাহে উনি মদ ছোবেন না। ওনার মতে মাছ অত সহজে লোকের হাতে ধরা দেয় না। মাছেরাও কিছু কিছু ব্যাপার জানে, আর তারা সুবিচারে মোটেই বিশ্বাস করে না। লাফার্সের মদ খাওয়ার দরকার হয় না। তিনি ওস্তাদ আইনজ্ঞ, আর তার মনোসংযোগ খুবই গভীর। কাজেই কেউ মনের কথা খুলে বললে কখনোই ঘাবড়ে যান না তিনি। নিজেকে এমনভাবে শিক্ষিত করেছেন তিনি যে তিনি কারো কথাই শোনেন না। পুরোপুরি প্রস্তুত হয়েই তিনি আদালতে আসেন। মামলার আইনি দিকটা তিনি খুব ভালো করে জানেন, আর কখনোই তিনি বিভ্রান্ত হয়ে পড়েন না। সাধারণ লোকে যেভাবে একটা মামলাকে দেখে, একজন আইনজ্ঞ কখনোই সেভাবে দেখেন না, বললেন রিগার। সাধারণ লোকে দাঁড়িয়ে উঠে আজে বাজে বকে, বলে সে নির্দোষ, আর ভাবে আর বোধহয় কিছু করা যাবে না। কিংবা আমার পরিবার নিশ্চয়ই না খেয়ে রয়েছে, কিভাবে চলছে ওদের। কিংবা যখন পিসির বাড়ি গিয়েছিলাম, সঙ্গে যদি একজন সাক্ষী থাকতো। বিচারক শুধু মামলার বিচার করেন, তার মাথাতে আর কিছুই থাকে না। কাজেই সবসময়ই এই অভিযুক্ত সাধারণ লোকটির তুলনায় তিনি থাকেন সুবিধাজনক অবস্থায়। আদালত আজ লোকে ভরা। কাগজে এত লেখালেখির ফল ফুলেছে। একদম পেছনে বসে রয়েছেন অ্যারন। রিগার ঢুকেই তাকে দেখতে পেলেন। মাঝের লোক চলাচলের জায়গায় বসেছেন অ্যারন। তার টুপিটা তার পাশে মেঝেতে রাখা। চিন্তিত মুখে নিজের চশমা মুছছেন অ্যারন। তার পাশে বসে তার সহকারী মিস্টার পাওয়ার। আদালতে হাজির বেশিরভাগ মানুষ দোকানের মালিক। যেহেতু ঘোষিত হয়েছে খুনের অভিযোগে বিচার হচ্ছে ম্যাকিটের, তিনি এখন এই মালিকদের কাছে জনপ্রিয়তা হারিয়েছেন। এদের মধ্যেই বসে রয়েছেন গ্রুজ। এনারা গ্রুজকে চেনেন না। গ্রুজ ক্রমাগত এ ধরনের কথা শুনে চলেছেন। আমি তো শুনেছিলাম উনি খুবই সাধারণভাবে থাকেন, অল্প স্বল্প ধূমপান করেন, মদ্যপান একেবারেই করেন না। কেউ কেউ তো এও বলে উনি নাকি নিরামিষাশী, চরিত্রে নাকি কোনো খুঁত পাওয়া যাবে না, আদর্শ নিয়ে বাঁচেন। ও চারপাশের লোকেরা ভালো নয়, তবে এখনও ওর ওপরে সব অভিযোগ দেখে আমার চোখ খুলে গেছে। ভালো লোকেরা খুবই উত্তেজিত। খবর বেরিয়ে গেছে যে শুনানির আগে ওনার অ্যালিবাই গ্রহণ করতে আদালত অস্বীকার করেছে। সকলেরই মোটা ওয়েলির ওপর অগাধ বিশ্বাস। ওকে আঙুল দিয়ে ওয়েলির দিকে দেখাচ্ছে। ম্যাকিট এসেছেন কালো একটা স্যুট পরে। আরও অনেকে রয়েছেন যারা শুনানির পর সোজা স্মরণ সভায় যাবেন। কালো স্যুট পরা লোকেদের দেখে মনে হচ্ছে এরা স্মরণ সভায় যাবার পথে আদালতে একবার ঘুরে যাবার জন্য এসেছেন। শুনানি শুরু হতে দেরি হচ্ছিল। লাফার্স এর তার আগে আরও অনেক কাজ রয়েছে। এই সময় ম্যাকিতের এক উকিল এক বান্ডিল কাগজ এনে ম্যাকিতের হাতে দিলেন। ম্যাকিত খুব ব্যস্ত হয়ে সেই সব কাগজ দেখতে থাকলেন। সকলেই ধরে নিল এসব কাগজ মামলা সংক্রান্ত। আসলে সেগুলো পাঠিয়েছেন মিলার। সেদিনের মিটিংয়ে যা নিয়ে আলোচনা হবে তা আছে এখানে। ওয়েলি রিগার আর উইদের কাছে গিয়ে একটা ছোট বাক্স দিলেন, কাগজে ভরা। উইদ আগ্রহ ভরে সেটা নিয়ে ভেতরের কাগজপত্র দেখতে শুরু করলেন। তারপর তিনি আর রিগার ম্যাকিতের কাছে এগিয়ে গেলেন তাকে কাগজগুলো দেখাতে। কিন্তু ম্যাকিত হাত নেড়ে তাদের চলে যেতে বললেন। তিনি এখন তার হাতের কাগজপত্রে ডুবে রয়েছেন। এখানে ওখানে ছোটখাটো ভুল শুধরে দিচ্ছেন। এক কান দিয়ে তিনি তার উকিলদের কথা শুনছিলেন অবশ্য। তারা থামলে বিস্ময়ে একবার শুধু মাথা ঝাঁকালেন। অবশেষে বিচারকের বেশে লাফার্স ঢুকলেন ও আসন গ্রহণ করলেন। সভায় নীরবতা নেমে এলো। লাফার্সকে দেখে মনে হচ্ছিল পুরো ব্যাপারটাই তার কাছে নিছক একটা অনুষ্ঠান। তিনি যে এই অনুষ্ঠানে ভাগ নিতে বাধ্য হয়েছেন সেটা নিছকই তার দুর্বলতা বশত।
ওয়েলি তৎক্ষণাৎ সাক্ষীর কাঠগড়ায় ডাকলেন অভিযুক্তকে। অভিযুক্ত ম্যাকিথ খুব সহজভাবে ও অল্প কথায় তার প্রশ্নের উত্তর দিলেন। ম্যাকিথের পক্ষের উকিলের কোনো প্রশ্ন ছিল না। যখন অন্য অনেক সাক্ষীর সাথে ফিউকুম্বিকেও ডাকা হলো, দেখা গেল সে আদালতে উপস্থিত নেই। ওয়েলি খুব রেগে গেলেন। বাকি সব সাক্ষীর থেকে ফিউকুম্বির সাক্ষ্যই ছিল জরুরি, আর সেই নেই। উইথ দাঁড়িয়ে উঠে এক বেশ লম্বা বক্তৃতা জুড়লেন। মাই লর্ড ও জুরিবৃন্দ, এই মামলা প্রসিকিউশন একটি প্রশ্নের উপরে ভিত্তি করেই লড়তে চাইছেন। তা হলো মেরি সয়ারের মৃত্যুর সময় আমার মক্কেল কোথায় ছিলেন সেটা তিনি জানাতে চান না। যদি সে কথা আমার মক্কেল বলে দেন, অর্থাৎ সেই অ্যালিবাই কোর্টের সামনে রাখেন যা উনি এতদিন করতে চাননি, তাহলে এই মামলা সেখানেই শেষ হয়ে যাবে। কারণ প্রমাণিত হয়ে যাবে মেরি সয়ার হয় আত্মহত্যা করেছেন, নয়তো ওনাকে অন্য কেউ হত্যা করেছেন। আমার মক্কেলের পক্ষে সে কাজ করা সম্ভব ছিল না। এমনিতেই আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগের বিশেষ জোর নেই। একজন বড় ব্যবসায়ী ব্যাংকার কেন তার একজন সামান্য কর্মচারীকে খুন করতে যাবেন? এর আগে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে শুনানির সময় আমরা শুনেছি মৃতা মহিলা আমার মক্কেলের নামে হুমকি দিয়ে কিছু কথা বলেছিলেন। উনি এইসব কথা বলেছিলেন দর্পণ পত্রিকার অফিসে বসে। আর তা শুনে সম্পাদকেরা কি করেছিলেন? তারা হেসেছিলেন। আর যে কথা শুনে লোকে মুখের ওপরে হাসে, সে মুখ বন্ধ করার চেষ্টা করবেন কেন আমার মক্কেল? তবে সে কথা থাক। 20শে সেপ্টেম্বর সন্ধেবেলা উনি কোথায় ছিলেন সে ব্যাপারে আমার মক্কেলের কাছে একটা অকাট্য প্রমাণ আছে, যা তার অ্যালিবাই, যাতে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে এই খুনের ঘটনায় ওনার জড়িত থাকার কোনো প্রশ্নই ওঠে না। ইওর অনার, এই হলো সিপিবি বা সেন্ট্রাল পারচেজিং বোর্ডের মিটিংয়ের মিনিটস, যা সেই সন্ধে অনুষ্ঠিত হয়েছিল, এবং সে মিটিংয়ে সিপিবির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার ম্যাকিথ। উইথ নথিটি তুলে দিলেন বিচারকের হাতে। আর এ ব্যাপারে সাক্ষী হিসেবে আমি পেশ করতে চাই তাদের, যারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ও এই মিনিটসে স্বাক্ষর করেছেন। তারাই বলবেন যে মিস্টার ম্যাকিথ ওখানে উপস্থিত ছিলেন এবং বিশেষ ব্যবসাজনিত কারণে স্বাক্ষর করেছেন মিস্টার এক্স হিসেবে। বিচারক কে কে সাক্ষ্য দেবেন সে নামগুলি দেখছিলেন, আর ব্লুমসবেরি, ফ্যানি ক্রাইসলার, উইথ ও রিগার সাক্ষ্যদানের জায়গায় এসে দাঁড়াচ্ছিলেন। এই সময় জনতার মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। দুজন ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন আর অন্যদের ঠেলে তারা সামনে চলে এসেছেন। আমি জানি, একজন বেশ জোরে আরেকজনকে বলছিলেন, ওই মিটিংয়েই চিঠিটা লেখা হয়েছে, আর তারপর থেকে আমরা দাড়ি কামানোর ব্লেড পাইনি, আর ম্যাকিথই এর সভাপতি। অন্যদের সাথে ম্যাকিথও ব্যাপারটা দেখেছেন। তিনি বেশ বিচলিত। আরেকটা নাম দেখছি, মৃদুস্বরে বললেন বিচারপতি। মনে হচ্ছে ওহারা। তিনিও কি এখানে উপস্থিত আছেন? চট করে দাঁড়িয়ে উঠে ম্যাকিথ জানালেন, আমার দেয়া খবরের ভিত্তিতে ওকে তো গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে ও চোরাই মালের কারবার করছিল। আমি যখন জেলে ছিলাম তখন এসব হয়েছে। ম্যাকিথ নিজের আসনে বসলেন, দরজার দিকে তাকালেন, কারণ ইতিমধ্যে সেই দরজা দিয়ে উধাও হয়ে গেছে। ফ্যানি ক্রাইসলার, ব্লুমসবেরি আর বাকি দুই উকিল শপথ গ্রহণ করে জানালেন যে ম্যাকিথই মিস্টার এক্স। আবার উঠলেন উইথ। তার হাতে এখন সেই কাগজ ভরা বাক্স যা ওয়েলি তাকে এনে দিয়েছিলেন। আসলে খুনি কে আমার মক্কেলকে বাঁচাতে সে নাম বলার কোনো দরকার নেই, সে তো অন্য মামলা হবে। তবে আমার মক্কেলের একান্ত বাসনা তার প্রিয় কর্মচারীর হত্যার ব্যাপারে সব ধোঁয়াশা কেটে যাক। সেহেতু আমি আদালতের সামনে কিছু নথি পেশ করতে চাই, যার থেকে বোঝা যাবে যে খুনি কে। মাঝখানে একটি টেবিল রাখা, সেখানে এক বান্ডিল কাগজ ছুঁড়ে দিয়ে বসে পড়লেন উইথ। দৃশ্যত তিনি ক্লান্ত। লোকজন শোরগোল করতে করতে উঠে পড়লেন। ম্যাকিথ বারবার ঘড়ি দেখছেন, বেশ বিচলিত। জুরিরা নিজেদের মধ্যে ম্যাকিথের বেকুসুর খালাস হওয়ার কথা আলোচনা করছেন। সেটা শুনেই সঙ্গে সঙ্গে উঠে পড়ে ম্যাকিথ আদালত থেকে বেরিয়ে এলেন। পিছনে এক পুলিশ অফিসার। বারান্দায় অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলতে চান ম্যাকিথ। পলির সাথে নিচু সরে কয়েকটা কথা বলে ম্যাকিথ সাংবাদিকদের নিয়ে একটি ফাঁকা ঘরে গেলেন। অপরাধীরা দম্ভের সাথে সাংবাদিকদের সাথে কথা বলছে, এ দৃশ্য দেখতে পুলিশ অভ্যস্ত। তারা বিশেষ গুরুত্ব দেবার প্রয়োজন মনে করলেন না। সাংবাদিকদের সাথে কথা বলে ম্যাকিথ বেরিয়ে এলেন। কপালের ঘাম মুছতে মুছতে সিঁড়ি দিয়ে দৌড়ে নামলেন তিনি। নিচে দরজায় পলি অপেক্ষা করছে। প্রথমে স্কটল্যান্ড ইয়ার্ডে যেতে হবে, তারপরে যেতে হবে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে। পলির সাথে যখন ভাড়ার গাড়িতে উঠেছেন গ্রুজ, দৌড়ে এলেন। গাড়ি এগিয়ে চলল স্কটল্যান্ড ইয়ার্ডের দিকে, তবে গাড়ি যাচ্ছিল ধীরে, রাস্তা কুয়াশায় ঢাকা। এ হলো অসাধারণ বুদ্ধির জয়। সেদিন ভোরে পিচাম যখন তার অফিসে বসে দর্পণ কাগজের জন্য নতুন এক নিবন্ধ লিখছেন, এখানে তিনি তার গভীর সন্দেহ প্রকাশ করেছেন যে অন্তর্ঘাতের ফলেই বিপর্যয় ঘটেছে অপটিমিস্টের। তখন একই সাথে তিনি শহরের নানা প্রান্তে
নানা জনের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন। তার পাঠানো কয়েকজন বার্তাবাহক ফিরে এসে জানালো নির্দিষ্ট জায়গায় তারা কাউকেই পায়নি, আর কয়েকজন যেন হাওয়ায় মিলিয়ে গেল, ফিরে এলোই না তারা। দুপুরের দিকে আর শান্ত থাকতে পারলেন না পিচাম। গাড়ি নিয়ে চলে এলেন স্কটল্যান্ড ইয়ার্ডে। এসে দেখলেন স্মরণ সভায় যাবার জন্য সাজগোজ করে তৈরি হয়ে চিফ ইন্সপেক্টর একটা জেরায় বসেছেন। সেখান থেকে বেরিয়েই সভায় যাবেন। পিচাম তাকে জানালেন কয়েকশো আহত সৈনিকের মিছিল আসছে, তাদের হাতে সাংঘাতিক সব কথা লেখা প্ল্যাকার্ড। তারা আসছে সেন্ট পলসের দিকে। আগে যা অভিজ্ঞতা তাতে বোঝাই যাচ্ছে বিপুল পরিমাণ জনতা এই মিছিলে ভিড়ে যাবেন। তোমার উচিত গুলি চালানো, উত্তেজিতভাবে বললেন পিচাম। এরা সব আবর্জনা, সব বেকার লোকজন। আমি তোমাকে তালিকা দিতে পারি, ওদের মধ্যে জেল খাটা লোক আছে। ওদের প্ল্যাকার্ডে লেখা অপটিমিস্টে ওদের যে বন্ধুরা ছিল তাদের কি হলো, বা যুদ্ধ করে লাভ কি? তুমি ফায়ারিংয়ের অর্ডার দাও, ওদের প্রশ্নের কোনো উত্তর দেবার যাবে না, গুলি চালাতেই হবে। ব্রাউনের জামার কলার ঘামে ভিজে গেল। কোথা দিয়ে এই মিছিল এগোচ্ছে লিখে নিয়ে ব্রাউন চলে গেলেন। উৎকণ্ঠিত পিচাম এবার চললেন ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে। তা চলে যাওয়ার পরেই দরাম করে দরজা ঠেলে ব্রাউনের অফিসে এলেন ম্যাকিথ। খবর পেয়ে কনফারেন্স ঘর থেকে এলেন ব্রাউন। ইতিমধ্যে ওহারার সাথে কয়েকটা কথা সেরে নিয়েছেন ম্যাকিথ। ওহারার দুদিকে দুজন পুলিশ দাঁড়িয়ে। পিচাম যখন এসেছিলেন তখন তাকেই জেরা করছিলেন ব্রাউন। ওহারা শান্ত শুধু নয়, বেশি হাসি খুশিই রয়েছেন। আমি তোমার কাছে যা যা অপরাধ করেছি এবার বলে দেব ম্যাকিথ, বলে দিয়ে হালকা হব। আর দেখবে আমি সব বলে দেবার পর তোমারও অনেক ভালো লাগবে। এই পুলিশেরা ম্যাকিথকে চেনে। ম্যাকিথের ইশারায় তারা ঘর ছেড়ে চলে গেল। ওহারা, তোমার না কোনো বুদ্ধিশুদ্ধি নেই। তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচাতে হলে আমাদের হাতে মাত্র কয়েক মিনিট আছে, আর তুমি কিনা আবল তাবল বকছ। আমি ব্রাউনকে বলেছি গায়েলসকে ছেড়ে দিতে, যাতে ওকে কক্সকে মারবার সুপারি কে দিয়েছিল ও বলতে না পারে, বুঝলে? বেশ, তার মানে আমাকে জেলের ভেতরে সেঁধিয়ে যেতে হবে। আমরা চেষ্টা করছি সব চালান জোগাড় করার। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু কাউকে তো দায়টা নিতে হবে। আমাকে ছাড়া চলবে না। আমি না থাকলে সব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাও তো আমি জেলে ছিলাম, এই কি রকম কারণে। তার জন্য একেবারে 6 বছরের জেল? আমার প্রাণ থাকতে নয়। তোমরা সব গোল্লায় যাবে, আর তার জন্য আমি ফাঁসিতে চড়তেও রাজি। যেরকম গোল্লায় যাব ভাবছ তেমন কিছু কিন্তু হবে না। আমার বিরুদ্ধে কেউ কিছু প্রমাণ করতে পারবে না, তুমিও না। তুমি যদি স্বীকার না করো তাহলে ব্যবসা মার খাবে, আর তোমার 6 বছরের জেল হবে না, বড় 4 বছরের জেল হবে। তুমি স্বীকার করবে যে তুমি 10-12টা চুরি করেছ, তার বেশি নয়। বাকিগুলোর জন্য তোমাকে চালান দিয়ে দেয়া হবে। আমাদের শহরের অফিসের লোকে খাটছে তোমাকে সাহায্য করার জন্য। তুমি বলবে শুধু শেষ কয়েক মাস তোমার কিছু ভুল হয়ে গেছে। মানে তুমি যখন ভেতরে ছিলে? হ্যাঁ, আমি যখন ছিলাম না। তুমি করুণার থেকে এই কাজ করেছ। তোমার দোকানগুলোর জন্য খারাপ লাগছিল, তারা মাল না পেয়ে হাহাকার করছিল, তুমি আর সহ্য করতে পারোনি। তুমিও একদিন এরকম দোকান চালাতে। এ দোকান ওদের কাছে রুটি রুজি বাঁচা মরা, আর সস্তায় মাল দেয়াটা তোমার কাছে সম্মানের ব্যাপার। দোকানে মোকাম লন্ডনে সব থেকে কম দামে মাল পাওয়া যায়। তাহলে আমাকে এইসব বলতে হবে? আরে এতে তো তোমার কোনো ক্ষতি হবে না, একটু মাথা খাটাও, আর সবকিছু ব্যবসায়িক দিক থেকে দেখো। তবে যা করবে এখনই ঠিক করে ফেলো। আমাকে এখন যেতে হবে। ব্রাউন এলেন। নতুন করে আলোচনা শুরু হলো, আর তা চলল 1 ঘন্টা। ওহারা আবার চেঁচামেচি জুড়ে দিলেন। তার বক্তব্য লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ অপরাধী দলের 12টা বাজিয়ে দিয়েছেন ম্যাকিথ। শুধু লন্ডন কেন, এই দল পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধী দলগুলির মধ্যে একটি বলে গণ্য হবার যোগ্য ছিল। এখন সব ছত্রভঙ্গ হয়ে গেছে, আর তাই সে ওহারা ম্যাকিথের মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেবে। তবে খানিক বাদে সম্বিত ফিরল ওহারার। কাজের কথা হলো, 2-3টার বেশি চুরি কবুল করতে রাজি নন ওহারা। শেষ অবধি 5টায় রফা হলো। ম্যাকিথ কথা দিলেন বাকিগুলোর জন্য উনি চালান জোগাড় করে দেবেন। শেষে সবাই হাত মেলালেন। তুমি যাই বলো ওহারা, বললেন ম্যাকিথ, এ হলো গিয়ে সাধারণ বুদ্ধির জয়। এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারতে না। তবে আমার ভালো লাগছে না, আজ রাতে আমার থেকে অনেক শান্তিতে তুমি ঘুমবে। আর অল্পই সময় ম্যাকিথ ব্রাউনের সাথে ছিলেন। চলে যাবার আগে তিনি একটা মুখ আটা বাদামি খাম দিয়ে গেলেন। আমি আমার ধার শোধ করলাম, হেসে বললেন ম্যাকিথ। আর আজকের দিনটা মনে রাখার জন্য এই সামান্য উপহারটুকু নিতে তুমি অস্বীকার করো না। তুমি আমার উপর যে সহানুভূতি দেখিয়েছ এ তারই জন্য। ব্রাউন খাম খুলে দেখলেন, তারপর তার দীর্ঘদিনের বন্ধুকে জড়িয়ে ধরলেন। তার গলা বুঝে আসছিল আবেগে। নিলাম, আমি এটা রেখে দেব। তুমি বন্ধু বলেই নিলাম, নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা তার উল্টোটা নয়, বললেন ব্রাউন।
পলি আর গ্রুচের সাথে রাস্তায় নেমে ম্যাকিত অনুভব করলেন কুয়াশা আগের থেকে অনেক গাঢ় হয়েছে।